আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ম্যাথমেটিক্স 1 অধ্যায় হচ্ছে 11 থেকে 15। আজকে আমরা সমাধান করব অধ্যায় 11 থেকে 15 এই অধ্যায়গুলার অতি সংক্ষিপ্ত প্রশ্ন। কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব? যেগুলো 24 সাল থেকে 21 সালের ভিতরে আসছে, এই প্রশ্নগুলো সমাধান করব। খুব ভালো কথা, সমাধান করব, নো প্রবলেম। এখন কথা হচ্ছে, প্রথম সেমিস্টার তোমরা যারা স্টুডেন্ট, তোমরা যদি ইজি লার্নিং জোনের সুপার সাজেশন পেতে চাও, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিসিটি, বাংলা, ইংলিশ যাই আছে, যে সবগুলা সুপার সাজেশন পিডিএফ আকারে পেতে চাও, তাহলে প্রথম সেমিস্টার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কি দেওয়া থাকবে বলো তো? লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তোমরা জয়েন হয়ে নিলেই সাজেশনগুলো পেয়ে যাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে আসো আমরা সমাধান করি। হ্যাঁ, প্রথমে অধ্যায় 11 এর অতি সংক্ষিপ্ত গুলা সমাধান করবো, যেগুলা 2024 সাল থেকে 21 সালের ভিতরে আসছে। এবং অধ্যায় 11-র নাম কি বলতো? বিপরীত বৃত্তীয় ফাংশন। ওকে, আচ্ছা, তোমাকে দেখো 49 নাম্বার অতি সংক্ষিপ্ত থেকে আমরা শুরু করলাম। কেন 49 নাম্বার দিলাম? 49 নাম্বারটা আমি কেন দিলাম? কারণ 1 থেকে 10 এই 10টি অধ্যায়ের আমি অতি সংক্ষিপ্ত সমাধান করছি, যেগুলো 2024 সাল থেকে 21 সালে আসছে। তাহলে এই 10টি অধ্যায়ের মোট কয়টা অতি সংক্ষিপ্ত সমাধান করছি? 48টা ম্যাথ সমাধান করছি। এখন 11 থেকে 15 যেগুলা সমাধান করবো, এইগুলা সিরিয়াল 49 থেকে পড়েছে আর কি। এই হচ্ছে ঘটনাটা। আসো তাহলে 11 নম্বর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত সমাধান করি। 11 নম্বর অধ্যায়ের এই অতি সংক্ষিপ্তটা 23 সালে আসছে। কি বলছে? যে সাইন ইন্টু টেন ইনভার্স 3/4 এর মান কত? কি বলছে? তোমাকে আবার বলতেছি, সাইন টেন ইনভার্স 3/4 এর মান কত? প্রশ্ন হচ্ছে কি চাইছে? মান চাইছে। কি বাহির করতে হবে? মান বাহির করতে হবে। এখন সমস্যা তো একটাই, কিভাবে বাহির করবো, এটাই তো সমস্যা, ঠিক না? একটা কাজ করো ভাই, তোমাকে একটা টেকনিক দিই আগে। হ্যাঁ, কিছু টেকনিক তোমাকে দিই ভাই। তোমাকে মনে করো, তোমাকে আমি এভাবে বুঝাচ্ছি। মনে করো তোমার সাইন আছে, এই পাশে মনে করো সাপোজ তোমার আছে, মনে করো সাপোজ তোমাকে আমি বলতেছি আর কি, মনে করো কসেক কজ ইনভার্স আছে সামথিং, এই পাশে কিছু একটা আছে, মানে এরকম কিছু একটা, দুইটা এরকম বাহুর অনুপাত, এরকম কিছু একটা মান এই জায়গায় আছে আছে। এই ধরনের প্রবলেম গুলো যখন তুমি সমাধান করবা, তুমি মনে রাখবা এই জায়গায় আছে কে? সাইন। আছে কে? কজ ইনভার্স। তাহলে ইনভার্স আকারে আছে কে? কজ আছে, এবং তার পাশে আরেকজন কে? সাইন আছে। তাহলে এই কজ ইনভার্স কে তোমার সাইন ইনভার্স করতে হবে প্রবলেম গুলা সমাধান করার জন্য। ওকে, এইটা মনে রাখবা। তাহলে কজ ইনভার্স কে আমার কি করতে হবে? সাইন ইনভার্স করতে হবে। কিভাবে বুঝলাম? তার পাশে সাইন বসে আছে বিদায়। ওকে, তোমার যদি এরকম থাকে, সাপোজ মনে করো তোমাকে দিলাম 10, এই পাশে দিলাম মনে করো সাপোজ কজ ইনভার্স দিলাম, এবং সামথিং এই পাশে কিছু একটা আছে। তাহলে তোমার কাজ কি জানো? তুমি কি কাজ করবা? তোমার কাজ হচ্ছে, বা এই কজ ইনভার্সটা, এই কজ ইনভার্স কে তুমি ধাম করে টেন ইনভার্স করে ফেলবা। কেন? কারণ তার পাশে কে বসে আছে? 10 বসে আছে। তাহলে এটাকে তুমি কি করে ফেলবা? টেন ইনভার্স করে ফেলবা। লাভ কি? লাভ আছে ভাই। লাভটা কিরকম জানো? যদি তুমি এই কজ ইনভার্স কে সাইন ইনভার্স করো, তাহলে সাইন এবং সাইন ইনভার্স কাটাকাটি চলে যাবে। তারপর এই এই জায়গা, এই মানটাই হয়ে যাবে তোমার আনসার, মানে কি মান। যদি তুমি এই কজ ইনভার্সটাকে ধাম করে তুমি টেন ইনভার্স করে ফেলো, তাহলে 10 এবং টেন ইনভার্স কাটাকাটি চলে যাবে, এবং এই মানটাই হয়ে যাবে তোমার কি? আনসার হয়ে যাবে। ঠিক না? এরকম ঘটনাটা আর কি। তাহলে এই অনুসারে, এই লজিক অনুসারে আমি বলতেছি, যেহেতু দেখো টেন ইনভার্সের পাশে যেহেতু সাইন বসে আছে, তার মানে কি টেন ইনভার্সটাকে আমার কি করতে হবে? সাইন ইনভার্স করে নিতে হবে, যেন সাইন এবং সাইন ইনভার্স কাটা যায়, এবং এই জায়গার জিনিসটা হয়ে যাবে আনসার। এখন প্রশ্ন হচ্ছে, টেন ইনভার্সকে যদি আমি সাইন ইনভার্স করি, তোমাকে বুঝতে হবে, একটু ভালো করে বুঝো। এই যে দেখো, এই যে একটু লক্ষ্য করো, এই বক্সটার দিকে একটু লক্ষ্য করো। টেন ইনভার্সের পাশে কি আছে? 3/4 আছে। এই 3 মানে কি জানো? এই 3 মানে হচ্ছে লম্ব। তোমাকে আমি আরেকটা বেসিক দিই, বলতো টেন থিটা ইকুয়াল কি বলতো? লম্ব বাই হচ্ছে ভূমি। আমরা জানি না এটা? জানি। আচ্ছা ভাই বলতো সাইন থিটা ইকুয়াল কত ভাই? সাইন থিটা সমান সমান কি ভাই? লম্ব বাই হচ্ছে অতিভুজ। কি বুঝ? অতিভুজ। আচ্ছা, তোমাকে যে প্রশ্ন করি ভাই কস থিটা ইকুয়াল কত ভাই, না কস থিটা সমান সমান কি? তুমি বলবা অতিভুজ বাই হচ্ছে ভূমি। ঠিক না? এটা বলবা না? তোমাকে যদি বলি ভাই যে কসেক থিটা সমান সমান কত, তুমি কি বলবা? কসেক থিটা কিন্তু সাইন থিটার বিপরীত। তার মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। এই বেসিক গুলা তোমার আছে কিনা? হ্যাঁ আছে।
তাহলে তুমি এই ইনভার্স গুলাকে মানে করো টেন ইনভার্স কে সাইন ইনভার্স করতে পারবা, বা কজ ইনভার্স কে টেন ইনভার্স করতে পারবা, এগুলো করতে পারবা। এই বেসিক গুলা তোমার লাগবে। তাহলে কি লাগবে? টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব। মনে রাখবা কোসেক থিটা সাইন থিটা একে অপরের বিপরীত, আবার কস থিটার সাথে কিন্তু সেক থিটা একে অপরের বিপরীত। দেখো কস থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে সেক থিটা মানে হবে ভূমি বাই অতিভুজ। আচ্ছা এই জায়গায় কিন্তু একটু ভুল লিখছি, কি ভুল লিখছি বলতো? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আমরা একটু এই জায়গায় ভুল লিখছি। ভূমি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে কি সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে কি একটা আরেকটার বিপরীত, অতিভুজ বাই ভূমি। ওকে ওকে, তাহলে এই বেসিক গুলা তোমার দরকার পড়বে আর কি। ওকে, কেন দরকার পড়বে তোমাকে আমি দেখাচ্ছি। দেখো একটু লক্ষ্য করো, তুমি এই টেন ইনভার্স কে সাইন ইনভার্স করতে চাচ্ছ, ঠিক না? তাহলে এই টেন ইনভার্স এর পাশে কে বসে আছে? আমি আগেই বলছি, দেখো টেন থিটা সমান সমান যেহেতু লম্ব বাই ভূমি, থিটাকে এই পাশে রাইকা টেন কে এই পাশে পার করলে কিন্তু টেন ইনভার্স হবে। তার মানে কি টেন ইনভার্স এর পাশে কে থাকে? লম্ব বাই ভূমি থাকে। তার মানে কি টেন ইনভার্স এর পাশে কে আছে? লম্ব বাই ভূমি আছে। 4 হচ্ছে ভূমি আর 3 হচ্ছে লম্ব। তুমি ধাম করে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলো। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, মনে করো এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, মনে করো এটা হচ্ছে তোমার লম্ব, কি এটা হচ্ছে তোমার লম্ব। তো লম্ব কত আছে? 3 আছে। ভূমি কত আছে? 4 আছে। অতিভুজটা বাহির করতে হবে। তাহলে অতিভুজ কিভাবে বাহির করে? তুমি এইভাবে অতিভুজ, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবো, আমি শর্টকাট করতেছি আর কি। অতিভুজ সমান সমান হচ্ছে রুট ওভার ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল হচ্ছে, তুমি এই কাজগুলো করবা, তোমার পরীক্ষার খাতায় করবা, সমস্যা নাই, করতে হবে। রুট ওভার এই জায়গায় হবে 16, এই জায়গায় হবে 9, আলটিমেটলি পাবা তুমি আসলে 5 পাবা এই জায়গায়। হ্যাঁ 5 পাবা। অতিভুজ কত পাইলা? 5 পাইলা। এখন তুমি এই tan ইনভার্স কে কি করতে চাচ্ছ ভাই? তুমি sin ইনভার্স করতে চাচ্ছ। দেখো sin তোমার এই পাশে আছে, এটাকে তুমি sin ইনভার্স করতে চাচ্ছ। তাহলে sin ইনভার্স করতে চাইলে sin ইনভার্স, দেখো sin থিটা সমান সমান কি ভাই? লম্ব বাই অতিভুজ। তার মানে কি sin ইনভার্স এর পাশে কে থাকবে? লম্ব বাই অতিভুজ থাকবে। লম্ব হচ্ছে 3, অতিভুজ কত? 5। ওকে, সাইন এবং সাইন ইনভার্স কিন্তু কাটাকাটি করার দরকার নাই, এই দুজন ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি 3/5 পড়ে থাকবে, এটাই হয়ে যাবে তোমার আনসার। এই হচ্ছে বেসিক। ওকে, আচ্ছা এরকম একটা প্রবলেম দেখো, এই প্রবলেমটা তুমি একটু লক্ষ্য করো, এই 52 নম্বর প্রবলেমটা আগে সমাধান করি। দেখো এটা 21 সালে আসছে। দেখো সাইন ইনটু কোসেক ইনভার্স 5/4 এর মান কত? তাহলে তোমার কি করতে হবে বলতো? দেখো কোসেক ইনভার্সের সাথে কে বসে আছে? সাইন বসে আছে। তাহলে ধাম করে এই কোসেক ইনভার্সকে আমার কি করতে হবে? সাইন ইনভার্সে পরিণত করতে হবে, এটাকে সাইন ইনভার্সে পরিণত করতে হবে। ওকে, কিভাবে করবা? তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা, সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করবা, এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। আগে বলো তো কোসেক ইনভার্সের পাশে কে কে বসে আছে? ভাই কোসেক থিটা সমান কত ভাই? তোমাকে একটু আগে লিখে দিচ্ছিলাম, কোসেক থিটা সমান সমান হচ্ছে আসলে ভাই অতি বাই লম্ব, অতি বাই লম্ব মানে অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। সাইন থিটার বিপরীত কিন্তু কোসেক থিটা। দেখো সাইন থিটা সমান সমান যেহেতু লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। তার মানে এই কোসেক ইনভার্সের পাশে যে বসে আছে এটা হচ্ছে অতিভুজ, মানে হচ্ছে 5 হচ্ছে অতিভুজ আর এই 4 হচ্ছে ভাই আসলে লম্ব। তাহলে তোমার এটা সমকোণী ত্রিভুজ কিনা? হ্যাঁ সমকোণী ত্রিভুজ। তাহলে মনে করো এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে মনে করো ভূমি, এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ এটা হচ্ছে অতিভুজ। লম্ব কত? 4, লম্ব 4। অতিভুজ কত? 5, এটা হচ্ছে তোমার অতিভুজ, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। ওকে, আচ্ছা তাহলে ভূমিটা বাহির করতে হবে, ঠিক না? তাহলে ভূমি বাহির করতে গেলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্রটা আমরা কি জানি? আমরা জানি আমরা জানি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার। ভূমি তো আমার নাই, ভূমি আমার বাহির করতে হবে, ভূমি তো নাই, ভূমি বাহির করতে হবে। তাহলে ভূমি স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার মানে কি 4 স্কয়ার। ওকে, তাহলে এই জায়গা থেকে তুমি পাবা হচ্ছে, এই জায়গায় হচ্ছে 25, এই জায়গায় ভূমি স্কয়ার তো এটা বাহির করতে হবে, এটা এভাবে থাকবে, এই জায়গায় হচ্ছে 16। তাহলে দেখো একটু লক্ষ্য করো, এই 16 এই পাশে আনলে মাইনাস হবে, মানে 25 থেকে 16 মাইনাস হবে, আলটিমেটলি থাকবে 9। আমি একবারে করলাম আর কি, আর ভূমি স্কয়ার রইলো, ঠিক না? ভূমি স্কয়ার, এই স্কয়ারটাকে এই পারে পার করলে কেমন হবে? মানে উভয় পক্ষকে রুট করলে কেমন হবে? মানে স্কয়ারটাকে এই পারে পার করলে √9 হবে, ইকুয়াল হচ্ছে ভূমি হবে। ওকে, তাহলে আলটিমেটলি ভূমি কত পাবা? ভূমি পাবা 3। ভূমি কত পাবা? ভূমি পাবা 3। তাহলে ভূমিটা কত? তোমার 3। তাহলে কোসেক ইনভার্সকে যখন তুমি সাইন ইনভার্স করবা, কোসেক ইনভার্সের পাশে যারা বসে আছে এটা হচ্ছে, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব। তাহলে এটাকে সাইন ইনভার্স করতে গেলে কি করতে হবে? লম্ব বাই অতিভুজ আনতে হবে। একটু লক্ষ্য করো, সাইন তো সাইনের রইলো, এটাকে সাইন ইনভার্স যখন আমি করব তখন ওই বাহুর অনুপাতটা কেমন হবে? লম্ব বাই অতিভুজ হবে। লম্বকে
লম্ব হচ্ছে 4, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কি, অতিভুজ হচ্ছে 5, এই দেখো 5। ওকে, তাহলে সাইন এবং সাইন ইনভার্স যদি কাটা যায় তাহলে আলটিমেটলি কি থাকবে, সাইন এবং সাইন ইনভার্স কাটা যাবে, সাইন এবং সাইন ইনভার্স কাটা যাবে। মনে করো কজ এবং কজ ইনভার্স এরা কি যাবে, কাটা যাবে। এক হয়ে যেতে হইলে মানে একটা কজ আর একটা কজ ইনভার্স কাটা যাবে, একটা টেন আর একটা টেন ইনভার্স কি যায়, কাটা যায়, একটা সাইন আর একটা সাইন ইনভার্স কি যায়, কাটা যায়। তাহলে এটা কাটা, তাহলে আলটিমেটলি আনসার হবে 4/5, এটা হচ্ছে আনসার। ওকে, আর তুমি যদি খুব চালাক হও তুমি জানো যে সাইনের বিপরীত হচ্ছে কসেক, তার মানে কি কসেক ইনভার্সের সাথে যারা আছে তাদেরকে উল্টায় দিলে আসলে সাইন ইনভার্স পাওয়া যায়। দেখো সাইন ইনভার্স মানে কি, এটার উল্টাটা হয়েছে, ঠিক না? সাইন এবং সাইন ইনভার্স কাটা গেলে এটাই হবে তোমার আনসার। বুঝছো? তোমার টেকনিক হচ্ছে তুমি এই কথাটা মনে রাখবা, কসেক ইনভার্সের সাথে আছে কি সাইন, তাহলে এই কসেক ইনভার্সটাকে সাইন ইনভার্স করতে হবে। এখন সাইন ইনভার্স করার সময় তোমার কি করতে হবে, বাহুর অনুপাত কিন্তু চেঞ্জ হবে। এই জায়গায় আছে অতিভুজ বাই লম্ব, কিন্তু সাইন ইনভার্সের পাশে কে বসে, মানে সাইন থিটা সমান সমান যেহেতু লম্ব বাই অতিভুজ, তার মানে কি সাইন ইনভার্সের পাশে লম্ব বাই অতিভুজ বসবে। লম্ব কোনটা, এই তুমি এই দুইটা দ্বারা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা। ওকে, এই জায়গায় লম্ব কোনটা, লম্ব হচ্ছে 4, অতিভুজ কোনটা, এই অতিভুজ হচ্ছে এই দেখো কোসেক ইনভার্সের সাথে কে থাকে, দেখো কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে কি এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এই 5, এটা হচ্ছে লম্ব, এই 4। আর ভূমি আসলে এই জায়গায় বাহির না করলেও হইতো, কারণ এই জায়গায় তো ভূমির দরকার পড়তেছে না, যাই হোক তাও বাহির করলাম আমরা, সমস্যা কি, ভূমি হচ্ছে 3। এখন সাইন ইনভার্স যখন করব তাহলে সাইন ইনভার্সের পাশে কে বসবে, লম্ব বসবে আর অতিভুজ বসবে। লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, এই দুজনকে বসাইলাম, সাইন এবং সাইন ইনভার্স কাটা, তাহলে এটা হয়ে যাবে তোমার আনসার। এই হচ্ছে টেকনিক। ওকে, আচ্ছা এখন আসো 50 নাম্বারটা যে তোমাকে সমাধান করে দেখাই। দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা হলে টেন থিটা এর মান কত। এখন কিন্তু টেন থিটা এর মান চাইছে, দেখছো টেন থিটা এর মান চাইছে। তাহলে যেহেতু টেন থিটা এর মান চাইছে, টেন আছে কিনা, হ্যাঁ আছে, সাইন ইনভার্সটাকে আল্লাহর রাস্তায় টেন ইনভার্স করো, সাইন ইনভার্সটাকে আল্লাহর রাস্তায় টেন ইনভার্স করো। এখন একটু একটা তোমাকে বেসিক কথা বলি, সাইন ইনভার্সের সাথে আছে কে, এক্স আছে, বা এক্স এর নিচে মনে মনে একটা ওয়ান আছে না, আছে, এই ওয়ানটাকে কিন্তু কাউন্ট করতে হবে। সাইন ইনভার্সের সাথে কি ছিল, এক্স ছিল, বা এক্স এর নিচে মনে মনে একটা ওয়ান আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে এটাকে কাউন্ট করতে হবে। তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, কারণ তুমি এটাকে টেন ইনভার্স করবো মানে কি বাহুর অনুপাত চেঞ্জ হবে। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, সাইন ইনভার্সের সাথে কে কে বসে বলো তো, উপরেরটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে অতিভুজ, রাইট? তাহলে লম্ব হচ্ছে এক্স আর এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তার মানে 1 হচ্ছে অতিভুজ। ভূমি কত হবে বলতো, ভূমিটা বাহির করতে হবে, কারণ টেন থিটার সময় কিন্তু বা যখন এটাকে টেন ইনভার্স করবা তাহলে টেন ইনভার্সের পাশে কে বসবে বলতো, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে কি টেন ইনভার্স করলে তার পাশে লম্ব বাই ভূমি বসাতে হবে। তাহলে আমার ভূমির দরকার আছে, তাহলে ভূমিটা তুমি কিভাবে বাইর করবা, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার, খুব সুন্দর, প্লাস হচ্ছে ওই লম্ব স্কয়ার মানে কি এক্স স্কয়ার। এক্স স্কয়ারটাকে এই পাশে পার করলে হবে 1 মাইনাস এক্স স্কয়ার, আর এই পাশে হবে ভূমি স্কয়ার। ওকে, এই স্কয়ারটাকে এই পাশে পার করলে হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এই পাশে থাকবে শুধু ভূমি থাকবে, এরকম না? তাহলে রুট ওভার, একটু লক্ষ্য করো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ারটা হচ্ছে কি তোমার ভূমি, ভূমিটা কেমন, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ারটা হচ্ছে আমার ভূমি। তাহলে দেখো আমি যখন এটাকে সাইন ইনভার্সকে যখন টেন ইনভার্স করব, একটু লক্ষ্য করো, টেন ইনভার্স করব তখন এই জায়গায় কি লিখতে হবে, বাহুর অনুপাত গুলো কেমন হবে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স, ভূমিটা কত, ভূমিটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আমার তো টেন থিটার মান বাহির করতে হবে, রাইট? আচ্ছা ইকুয়াল হচ্ছে থিটা, দেখো এই জায়গায় বা দিতে হবে, ইকুয়াল হচ্ছে থিটা, জাস্ট আমি সাইন ইনভার্সের জায়গায় টেন ইনভার্স করছি, আর এই পাশে থিটা আছে, থিটা রেখে দিলাম। ওকে, এখন আমার টেন থিটার মান বাহির করতে হবে না, হ্যাঁ টেন ইনভার্সকে এই পাশে পার করলে টেন থিটা হয়ে যাবে, টেন ইনভার্সকে এই পাশে পার করলে টেন থিটা হয়ে যাবে, শুধু এটাকে রেখে দাও, এটাকে রেখে দাও, এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার এটাকে রেখে দাও, টেন ইনভার্সকে এই পাশে পার করলে সেটা হয়ে যায় টেন থিটা। তাহলে টেন থিটা ইকুয়াল কি পাইলা, এটা পাইলা, এটাই তোমার আনসার। ওকে, এই হচ্ছে এই টেকনিক, এভাবে করবা। ভাই তুমি একটু লক্ষ্য করো 51 নাম্বার ম্যাথটা দেখো, এই জায়গায় কি আছে ভাই, টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স 1/3 এর মান কত। এই প্রবলেমটা দেখা মাত্রই, মানে এই প্রবলেমটা দেখা মাত্রই তোমার একটা সূত্রের কথা মনে পড়তে হবে। কি করতে হবে, একটা সূত্রের কথা মনে পড়তে হবে। কিরকম সূত্র তোমাকে আমি একটু এই জায়গায় লিখে দিচ্ছি, দেখো এই সূত্রটা কথা মনে পড়তে হবে। আমরা একটা সূত্র জানি, কি সূত্র, আমরা জানি টেন ইনভার্স এক্স প্লাস আমরা জানি টেন ইনভার্স ওয়াই, ভালো করে বুঝবা। ইকুয়াল আমরা লিখতে পারি কি জানো, আমরা লিখতে পারি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এক্স ওয়াই।
আমরা এটা লিখতে পারি। আবারও বলতেছি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান সমান লিখতে পারি tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড হচ্ছে 1 - xy। দেখো তো আমি যদি হাফ 1/2টাকে এক্স কল্পনা করি আর এই 1/3 যদি আমি ওয়াই কল্পনা করি তাহলে কি tan ইনভার্স এক্স হয়েছে, এটা কি tan ইনভার্স ওয়াই হয়েছে। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান সমান আমরা কি এই সূত্রটা জানি না? হ্যাঁ জানি। তাহলে এইটুকু অ্যাপ্লাই করতে পারবো না? পারবো। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান আমরা জানি এইটুকু লিখবা। অর্থাৎ tan ইনভার্স আমরা জানি এক্স প্লাস ওয়াই, এক্স কোনটা? এক্স হচ্ছে হাফ, ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে 1/3, নিচে কি 1 - xy, 1 - xy, এক্স কোনটা? এক্স হচ্ছে হাফ, ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে 1/3। এই জায়গায় সিম্পলিফাই করো, tan ইনভার্স উপরে লসাগু করো, উপরে লসাগু করলে হবে লসাগু হবে 6, কারণ এই 3 আর 2 এর লসাগু হবে 6, কত হবে? 6 হবে। কত হবে? 6 হবে। 3 আর 2 এর লসাগু কত হবে? 6 হবে। এটাকে সিম্পলিফাই, 6টা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ এটা 6, 3 আর 2 এর লসাগু হবে 6। এখন এই 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে? 3 হবে। 3 এর সাথে 1 গুণ করলে হবে 3 প্লাস 3 দ্বারা এই, এটা কিন্তু 1 আছে, হ্যাঁ 3 দ্বারা এই 6 কে ভাগ করলে হবে 2, 2 এর সাথে 1 গুণ করলে হবে 2। নিচে যদি তুমি কাজ করো দেখো 1 আছে 1 রইলো, নো প্রবলেম, 1 আছে 1 রইলো মাইনাস, এই জায়গায় গুণ করলে কি হবে? এক আর এক উপরেরটার সাথে উপরেরটা গুণ করলে 1, নিচে হচ্ছে 6। ওকে, এই জায়গায় তোমার লসাগু করতে হবে। হ্যাঁ আমি একটু এই জায়গায় করতেছি, হ্যাঁ জায়গা একটু কম রাখছি, তাহলে দেখো একটু এই জায়গায় করে দিতেছি। দেখো tan ইনভার্স, ওকে উপরে কি আছে ভাই? উপরে আছে 3 আর 2 5, মানে 5/6 আছে। নিচে লসাগু করলে কত হবে? নিচে হবে 6 হবে লসাগু, কারণ 1 এর নিচে একটা 1 আছে, 1 আছে লসাগু 6। এই 1 দ্বারা এই 6 কে ভাগ করলে তোমার ভাগফল হবে 6, 6 এর সাথে উপরে 1 গুণ করলে হবে 6। এই যে মাইনাস আছে মাঝখানে, এই যে মাইনাস, আর 6 দ্বারা 6 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। ওকে, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি tan ইনভার্স, একটু লক্ষ্য করো 5/6 আছে না, 5/6 ইনটু, এই ইনটু কোনটা? এই ডিভাইডেড চিহ্নটাকে আমি ইনটু করছি, তাহলে এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, আই মিন 6 উপরে উঠবে, আর এই জায়গায় কত থাকবে? 5 থাকবে। আলটিমেটলি কি পাবা? 5 5 কাটা, 6 6 কাটা, আলটিমেটলি পাবা tan ইনভার্স 1 পাবা। আর tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, আই মিন 5/4। এটা আনসার, 5/4 হবে তোমার আনসার, 5/4 হবে তোমার আনসার। তাহলে তোমার এই প্রবলেমটা দেখা মাত্র, এই tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, মানে এরকম দেখা মাত্রই তোমার এই সূত্রটার কথা মনে পড়তে হবে, যে এই সূত্রের সাহায্যে আমি এই প্রবলেমটা সমাধান করতে পারবো। এই সূত্রের কথা তোমার মনে পড়তে হবে, বা এই সূত্র তোমার মনে থাকতে হবে। এ হচ্ছে ঘটনা, আর কিচ্ছু না। ওকে, তাহলে এটা তো সমাধান আগেই করছিলাম। ওকে, তাহলে 11 নম্বর অধ্যায় থেকে এরকম প্রবলেমই আসে। এই এরকম জিনিসগুলা, এই দেখো এটা দুইবার আসছে, দেখো এই রুলসটা, এইটা আর হচ্ছে এই ম্যাথটা কিন্তু সেম ম্যাথ। এই দেখো একবার 23 সালে আসছে, একবার 21 সালে আসছে। এই সূত্র, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার আসে। এটা 22 সালে আসছে, আরো আসছে, কিন্তু আমি সবগুলা বোর্ড উঠাই নাই। দেখো এই প্রবলেমটা, দেখো এটা 24 সালে আসছে। তাহলে এই প্রবলেমটা কিন্তু অনেকবার আসছে। এই দেখো এই প্রত্যেকটা প্রবলেমে কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ হুবহু কমন চলে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আসো অধ্যায় 12 যদি নিয়ে কথা বলি। অধ্যায় 12 হচ্ছে কি বলো? ত্রিভুজের ধর্ম। এই অধ্যায়ের নাম কি? ত্রিভুজের ধর্ম। ওকে, আসো এই অধ্যায় নিয়ে কথা বলি। এই অধ্যায়ে কি কি অতি সংক্ষিপ্ত আসে দেখো। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ, মানে অতি সংক্ষিপ্তের জন্য তুমি জাস্ট এই সূত্রগুলো একটু মনে রাখবে ভাই। অতি সংক্ষিপ্তের জন্য তোমার এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে কজ এর সূত্র, আর একটা হচ্ছে কজ বির সূত্র। এই অধ্যায়ের জন্য আর কি অতি সংক্ষিপ্তের জন্য তোমার এই সূত্রগুলা খুব দরকার, কারণ অতি সংক্ষিপ্ত হিসেবে এই সূত্রগুলার ভিতর থেকে আসে আর কি, বেশিরভাগ আসে। আর একটা হচ্ছে তোমার কস সি সূত্র। এই তিনটা সূত্র, কজ এ, কজ বি আর কস সি, দেখো তিনটা সূত্র দেখো আমি লিখতেছি, তুমি তাহলে ভালো করে দেখো। কজ এ যখন লিখবো তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করে দেখাইলে সবচেয়ে ভালো হইতো। এই যে একটা ত্রিভুজ অঙ্কন করতেছি, দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ। ওকে, এটা হচ্ছে তোমার এ, মানে কি এই অ্যাঙ্গেলটাকে আমি এ দ্বারা প্রকাশ করতেছি, এ অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার আসলে বি, এ অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে সি, ক্যাপিটাল লেটার এ বি সি। ওকে, ক্যাপিটাল লেটার এ বি সি দ্বারা একটা ত্রিভুজের কি বোঝায়? অ্যাঙ্গেল বোঝায়। ওকে, আচ্ছা, এই এই ক্যাপিটাল লেটার এর বিপরীত বাহুটা কোনটা? এটা না, এটাকে স্মল এ দিব, মানে কি এটা হচ্ছে বাহু, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এই যে বি, ক্যাপিটাল লেটার বি, এর বিপরীত বাহু এটা না, এটাকে স্মল বি দিব, মানে কি এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বি মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ওকে, ক্যাপিটাল লেটার সি, এর বিপরীত বাহু এটা না, এটাকে স্মল সি দিব, মানে সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, যখন আমি কজ এর সূত্রটা লিখবো,
যখন cos এর সূত্রটা লিখবো, দেখো এ আছে, দেখো এ cos এর সাথে কি আছে, এ আছে, তখন যখন এই এর সূত্র মানে কি এই এ এবং cos মানে কি cos এর সূত্রটা যখন তুমি লিখবা, তখন এর দুই পাশের বাহুগুলাকে বর্গ করতে হবে এবং যোগ করতে হবে, আই মিন বি বি কে বর্গ করতে হবে প্লাস সি স্কয়ার মানে কি দুইটা বাহুর বর্গের যোগফল করতে হবে, করলাম। এবং এর বিপরীত বাহুটা আছে না, এই এক কোণের বিপরীত বাহুটা কোনটা, এ না, স্মল এ না, এটাকে তোমার বিয়োগ করতে হবে, করলাম। নিচে কি করতে হবে জানো, 2 ইনটু এই বি আর সি গুণ করতে হবে, বি সি গুণ করতে হবে। ঠিক সেম দেখো আমি কি কাজটা করি, এই জায়গায় কি কাজ করি দেখো, cos b যখন আমি এই দেখো ক্যাপিটাল লেটার বি, যখন আমি cos b সূত্রটা অ্যাপ্লাই করব, তখন এর দুই পাশের বাহুগুলা, এর দুই পাশের এই দেখো এই বির পাশ কোনটা, এটা একটা পাশ, এর দুই পাশের বাহুগুলার বর্গের যোগফল করতে হবে, আই মিন স্কয়ার আর সি স্কয়ার বর্গ করতে হবে এবং যোগফল করতে হবে, বিয়োগ করতে হবে কাকে, এর এই যে বি ক্যাপিটাল লেটার বি, এর বিপরীত বাহু হচ্ছে বি স্মল বি, এই স্মল বির বর্গটাকে বিয়োগ করতে হবে, করলাম আগেরটার মতো। নিচে 2 ইনটু কত দিবা, জাস্ট এ আর সি দিবা, এই পার্শ্ববর্তী দুইটা বাহু কে গুণ করবা, আমি এ সি করবা, ওকে। এই সূত্রটা যখন লিখবো তখন কি কাহিনী হবে, এই দেখো এই যে ক্যাপিটাল লেটার সি, এর পার্শ্ববর্তী বাহু কোনটা, এ আর বি, তার মানে কি এই দুইটাকে বর্গ করব এবং যোগ করব, করলাম। বিয়োগ করব কাকে, এই ক্যাপিটাল লেটার সি এর বিপরীত বাহু স্মল সি, এটাকে বিয়োগ করব না, এর বর্গটাকে বিয়োগ করব, করলাম। নিচে কি করতে হবে, নিচে 2 ইনটু দুটি বাহু লিখতে হবে, দুটি বাহুর গুণফল, কোন দুটি বাহুর গুণফল, পার্শ্ববর্তী দুটি বাহুর গুণফল, আই মিন এ বি, ওকে। এই হচ্ছে ঘটনাগুলো, এই সূত্রগুলো এইভাবে মনে রাখবা। এখন এই সূত্রগুলো দ্বারা কি হবে দেখো, অতি সংক্ষিপ্ত দেখো, যদি এবিসি ত্রিভুজ এ ইকুয়াল 21 মানে বাহুর মান দিছে, দেখো এ বাহুর মান মনে করো বাহুগুলার মান দিছে, স্মল এ মানে কি বাহু, স্মল বি মানে কি বাহু, স্মল সি মানে কি বাহু, তাহলে এ বাহুর মান হচ্ছে এত, বি বাহুর মান হচ্ছে এত, সি বাহুর মান হচ্ছে এত হয়, তবে অ্যাঙ্গেল এ কত মানে কি এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলের মানটা তোমার বাইর করতে হবে, এরকম আর কি প্রশ্ন করছে, অ্যাঙ্গেল এর মান কত, তাহলে তুমি এই সূত্রের সাহায্যে বাইর করতে পারবা। যেহেতু অ্যাঙ্গেল এস আইছে, তার মানে কি তুমি কজ এর সূত্রটা অ্যাপ্লাই করবা, কি বললাম, অ্যাঙ্গেল এস আইছে মানে কি কজ এর সূত্র অ্যাপ্লাই করবো, যদি অ্যাঙ্গেল বি চাইতো তাহলে কজ বি সূত্র অ্যাপ্লাই করতাম, যদি অ্যাঙ্গেল সি চাইতো তাহলে কজ সি সূত্রটা অ্যাপ্লাই করতাম, বুঝছো। তাহলে অ্যাঙ্গেল এস আইছে, তার মানে কি কজ এর সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে আমরা কি জানি, আমি এইভাবে লিখবো যে আমরা জানি cos a ইকুয়াল, কি জানি আমরা জানি, আমরা cos a, ঠিক না, আমরা জানি তাহলে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার বাই হচ্ছে 2bc, ওকে, এটা আমরা জানি, ওকে। এখন বির মানটা কত 9, এটাকে বর্গ করো, যোগ সির মানটা কত 15, এটাকে বর্গ করো, যোগ আচ্ছা মাইনাস এর মানটা কত 21, এটাকে বর্গ করো, করলা। নিচে হচ্ছে 2 ইনটু বিসি হবে, হ্যাঁ 2 ইনটু বিসি হবে, বির মান কত, বির মান হচ্ছে 9, আর সির মান কত, সির মান হচ্ছে 15। এখন এই জায়গায় ক্যালকুলেশন করে তুমি যা পাবা, আচ্ছা যা পাবা আমি ক্যালকুলেশনটা করেই দিই, একটু লক্ষ্য করো, এই জায়গায় আমি আরেকটু সুন্দর করে ক্যালকুলেশনটা করেই দিই, 9 নং হবে 81 যোগ 15 কে দুইবার স্কোয়ার করলে কত হয়, 15 ইনটু 15 মানে হচ্ছে 225 মাইনাস 21 কে দুইবার স্কোয়ার করলে কত হবে 21 ইনটু 21 মানে হচ্ছে 441, নিচে কত হবে, নিচে হবে দেখো 15 ইনটু 9 ইনটু হচ্ছে 2, তাহলে হবে তোমার আসলে 270, ওকে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় হিসাব নিকাশটা একটু শর্ট করে করতেছি, দেখো জায়গা কম। প্রথমে একটা কাজ করো, 225 আর 81, 225 যোগ হচ্ছে 81 করো, করলা, বিয়োগ করো মাইনাস 441 করলাম, তাহলে মাইনাস 135 পাইতেছি, হ্যাঁ মাইনাস 135 পাইতেছি, একটু লক্ষ্য করো, উপরে কি পাইতেছি মাইনাস 135 পাইতেছি, আর নিচে কত পাইছি 270, তাহলে 135 দোকানে 270, ঠিক না, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি বলতো, আলটিমেটলি আমরা কি পাচ্ছি, বা cos a দিবা বা cos a দিবা বা cos a দিবা, তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি একটু লক্ষ্য করো, আমরা পাচ্ছি বা cos a ইকুয়াল, দেখো 135 দোকানে 270 না, হ্যাঁ 270, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে কিছু নাই মানে কি মনে মনে একটা 1 আছে, আর এই পাশে মাইনাস আছে, এই পাশে 2 আছে, তার মানে কি -1/2 হাফ পাচ্ছি, ঠিক না। আমার এর মান বাহির করতে হবে না, তাহলে তুমি এক কাজ করো, এটাকে রেখে দাও, cosটাকে এই পাশে পার করো, তাহলে কি হবে cos ইনভার্স মাইনাস হাফ হবে, তাহলে cos ইনভার্স মাইনাস হাফ এর মান কত, এটা হচ্ছে তোমার আনসার। cos ইনভার্স দেখো তো, cos ইনভার্স শিফট, এই দেখো cos এর সাথে দিলে cos ইনভার্স হবে, ব্র্যাকেটে দিবা মাইনাস হাফ মানে হচ্ছে 1/2 দিবা, ওকে দিলা, তাহলে তোমার আসতেছে 120 ডিগ্রি, কত ডিগ্রি 120 ডিগ্রি, এটা হচ্ছে তোমার আনসার, ওকে। এই হচ্ছে ঘটনা।
এটা হচ্ছে তোমার আনসার। ওকে, 120 ডিগ্রি আনসার দিয়ে দিবে। ওকে ওকে, কিভাবে বাইর করছি বুঝছো? ওকে আচ্ছা, এখন 54 নাম্বার প্রশ্নটা দেখো। 54 নাম্বার প্রশ্ন কি বলছে, ত্রিভুজের 3টি বাহু এবিসি হলে কজ এ এর সূত্রটি লিখো। মানে কি এই সূত্রটা লিখতে বলছে, তাহলে লিখতে পারবা না। কজ এর সূত্রটা কি লিখতে পারবে না। কজ এ মানে হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার বাই হচ্ছে 2bc, তোমার আনসার হয়ে গেছে। ওকে, এই হচ্ছে গণটা। তাহলে কজ এর সূত্র কিন্তু আসে। দেখো 55 নম্বর প্রশ্নটা দেখো, যে কোনো ত্রিভুজ এবিসি এর বাহু এ ইকুয়াল 4, বি ইকুয়াল 5, সি ইকুয়াল 2 হলে কজ বি এর মান কত। এখন কজ বি এর মান চাইছে, এখন জাস্ট একটা অ্যাঙ্গেলের মান চাইছে না, জাস্ট বলছে তোমার কজ বি এর মান কত। তাহলে এটা আরো সহজ হইলো, জাস্ট কজ বি এর সূত্রটা অ্যাপ্লাই করো। কজ বি মানে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে কি বলতো বি স্কোয়ার বাই হচ্ছে কি বলতো 2ac। এখন জাস্ট খালি কজ বি এর মান বাইর হয়ে যাবে। এর মান কত 4, তাহলে উপরে 4 স্কোয়ার করো। সির মান কত, সির মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার করো। বির মান হচ্ছে 5, তার মানে কি 5 স্কোয়ার করো। 2 ইনটু এর মান হচ্ছে 4 আর সির মান হচ্ছে 2, তাহলে আলটিমেটলি তুমি কজ বির মান কত পাবো, বা কজ বি, বা আমরা লিখতে পারি কজ বি। কজ বির মান কত হবে, এই জায়গায় হচ্ছে 4 4 16, এই জায়গায় হবে 4, এই জায়গায় হবে 25, আর নিচে হচ্ছে 4 দোকানে 8, 8 দোকানে হবে 16। আলটিমেটলি আমরা পাবো হচ্ছে দেখো 16 আসার 20, 20 এর থেকে 25 গেলে হবে মাইনাসের 5, আর নিচে হচ্ছে 16। এই কজ বি এর মান হচ্ছে -5/16। কজ বি এর মান হচ্ছে -5/16। এটা হচ্ছে তোমার আনসার। ওকে ওকে, এইটুকু। কজ বি এর মান চাইছে তোমার, কিন্তু বি এর মান চাইছে না, মানে অ্যাঙ্গেলের মান চাইছে না, জাস্ট কজ বি এর মান চাইছে। তাহলে কজ বি এর মান চাইছে যেহেতু, তাহলে আমরা কজ বি এর মান হচ্ছে এটা। যদি আমার বির মান চাইতো তাহলে কস কে এই পাশে পার করতাম, যদি বির মান চাইতো তাহলে বিটাকে রেখে কস কে অপর পাশে পার করলে কজ ইনভার্স হইতো, আর ব্র্যাকেটে কি থাকতো 5/16। এখন এই জায়গায় ক্যালকুলেশন করলে আমি বির মান মানে অ্যাঙ্গেলের মানটা পেয়ে যাইতাম। দেখো আমি যদি দেখো শিফট কজ ইনভার্স একটু লক্ষ্য করো, মাইনাস কত 5 ভাগ হচ্ছে 16, তাহলে আমি কিন্তু অ্যাঙ্গেলের মান অবশ্যই পেয়ে যাব 108.20। অ্যাঙ্গেলটা হবে 108.20 এত ডিগ্রি। এই হচ্ছে অ্যাঙ্গেলের মান পেয়ে গেলাম। এই হচ্ছে যদি অ্যাঙ্গেলের মান চাইতো আর কি। ঠিক আছে, আমার যেহেতু কস বি এর মান চাইছে তাহলে কস বি এর মান এটাই আনসার হবে। যদি অ্যাঙ্গেলের মান চাইতো তাহলে বিটাকে রেখে কসটাকে পেশে পার করতাম, তারপর কজ ইনভার্স হইতো, তাহলে কজ ইনভার্স এত দিলেই ক্যালকুলেটর চাপ দিলেই তোমার একটা অ্যাঙ্গেল আসবে। ওকে, এই হচ্ছে ঘটনা। ওকে, আশা করি আমরা 12 নাম্বার অধ্যায় শেষ করলাম। ওকে, এখন আসো 13 নাম্বার অধ্যায় আসো। 13 নাম্বার অধ্যায়ে যদি তুমি আসো তাহলে দেখো 13 নাম্বার অধ্যায়ে তোমার এই প্রশ্নটা দিকে একটু লক্ষ্য করো। 13 নাম্বার অধ্যায়ের একটু বেসিক তোমাকে যদি দেই, তোমাকে একটা বেসিক বলতে তোমাকে একটু স্মরণ করে দেই, আশা করি সবগুলা ক্লাস করছো। 13 নম্বর অধ্যায়ের মেগা ক্লাস আছে আমার, কইরো তাইলে হবে। এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম, এটা হচ্ছে তোমার এক্স এবং এক্স প্রাইম। ওকে, এই দুইটা হচ্ছে এক্স। আচ্ছা আচ্ছা, মনে করো এই যে একটা পয়েন্ট, এটা হচ্ছে মূল বিন্দু। কি বিন্দু? মূল বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0। এটা হচ্ছে মূল বিন্দু। ওকে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা বিন্দু, ঠিক না? মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক, সাপোজ মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক আমি বললাম এক্স কমা ওয়াই। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। বলতো একটা বিন্দুর স্থানাঙ্ক মানে এক্স কমা ওয়াই, এটা দ্বারা কি বোঝাই? এক্স মানে হচ্ছে বুস, মনে রাখবা এক্স মানে হচ্ছে বুস, ওয়াই মানে হচ্ছে কোটি। এই কথাটা মনে রাখবা, এক্স মানে হচ্ছে বুস, ওয়াই মানে হচ্ছে কোটি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই দ্বারা আসলে কি বোঝায়? বোঝাই হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর এক্স একক যাও গেলা, এইটুকু হচ্ছে তোমার এক্স একক। ওকে, আর এই ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে? যে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে তুমি ওয়াই একক উঠো, ওয়াই একক উঠো, তাহলে তুমি এই বিন্দুটাকে পাবা। মানে কি এই স্থানাঙ্ক দ্বারা এক্স কমা ওয়াই দ্বারা আমি আসলে এই বিন্দুটাকে পেতে পারি। কিভাবে? এক্স মানে হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর এক্স একক যাইলা, আর ওয়াই মানে হচ্ছে তুমি ওয়াই অক্ষ বরাবর মানে উপরের দিকে ওয়াই একক উঠলা, তাহলে তুমি কি পাবা? এই বিন্দুটাকে পাবা। এটা হচ্ছে তোমার এই বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। কি বলা হয়? এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। মনে রাখবা এক্স কমা ওয়াই, এইটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। এই কথাটা মনে রাখবা। ওকে, আর একটা পোলার স্থানাঙ্ক আছে। কি পোলার স্থানাঙ্ক? এই বিন্দুটাকে আমি আর কমা থিটা দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে আর কমা থিটা দ্বারা প্রকাশ করা মানে কি বলতো? এই দেখো, আর মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুর সরাসরি দূরত্ব, মানে মূল বিন্দু থেকে এই বিন্দুর সরাসরি দূরত্বটা হচ্ছে তোমার আর। আর থিটা মানে হচ্ছে তোমাকে অবশ্যই এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এভাবে চলতে হবে। তুমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাতে চাও তাহলে তোমাকে আর দূরত্ব অতিক্রম করতে হবে, এবং অবশ্যই তুমি যে সময় যাইবা তখন তোমাকে অবশ্যই 30 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে যাইতে হবে, তাহলে তুমি এই বিন্দুটাকে পাবা।
তাহলে এই বিন্দু স্থানাঙ্ক এরকমও হইতে পারে আর কমা থিটা, এবং এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। কি বলা হয়? এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। মনে রাখবে আর কমা থিটা মানে হচ্ছে পোলার স্থানাঙ্ক, আর এক্স কমা ওয়াই মানে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এটুকু মনে রাখলে হবে। তাহলে পোলার স্থানাঙ্ক মানে কি? পোলার স্থানাঙ্ক মানে কি? পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে, তুমি এইটুকু কথা মনে রাখলে হবে যে পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আর কমা থিটা। আর যে তোমাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি? কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি? এক্স কমা ওয়াই। ওকে, আচ্ছা। এক্স মানে হচ্ছে বুঝ, ওয়াই মানে হচ্ছে খুঁটি। ওকে, আচ্ছা দেখো তো তোমাকে এই প্রশ্নে কি বলছে। বলছে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি? এক্স কমা ওয়াই। তার মানে কি এই মানটা এক্স এর মান, এই মানটা ওয়াই এর মান। দেখো কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স কমা ওয়াই, তার মানে কি এই মানটা এক্স এর মান, এই মানটা ওয়াই এর মান। তাহলে কি দেওয়া আছে ভাই আমার কাছে? দেওয়াটা আছে কি ভাই? কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে মানে কি একটা এক্স এর মান দেওয়া আছে, একটা ওয়াই এর মান দেওয়া আছে। প্রথমটা এক্স এর মান, পরে একটা ওয়াই এর মান। তাহলে এক্স সমান সমান 1 দেওয়া আছে, ওয়াই সমান সমান 1/√3 দেওয়া আছে। আমাকে বলছে পোলার স্থানাঙ্ক কত। পোলার স্থানাঙ্ক কত মানে কি আর আর হচ্ছে থিটা, এদের মান বাইর করতে হবে। মানে আর ইকুয়াল হোয়াট এটা বাইর করতে হবে, থিটা ইকুয়াল হোয়াট এটা বাইর করতে হবে, ঠিক না? তাহলে এখন আর কিভাবে বাইর করবা মনে রাখবা। আর মানে হচ্ছে এই সূত্রগুলো মনে রাখবা, √x² প্লাস হচ্ছে y², এটা হচ্ছে আর এর মান। ওকে, আবারও বলতেছি আর মানে কি √x² প্লাস y²। তাহলে √x² প্লাস যদি y² হয় তাহলে x এর মান কত? 1, তাহলে হবে 1²। আর y এর মান কত? 1/√3, তাহলে 1/√3 তার উপরে হোল স্কয়ার। এই জায়গায় ক্যালকুলেশন করো, তাহলে তুমি আর এর মান পেয়ে যাবা। একটু লক্ষ্য করো, √1² মানে হচ্ছে, আচ্ছা 1² মানে তো 1ই। ওকে, খুব সুন্দর। আর এই দেখো স্কয়ার, তাহলে এই স্কয়ারটা 1 এর উপরে আছে, 1² মানে আসলে 1, আর এই স্কয়ারটা √3 উপরে আছে। √3 উপরে যেহেতু আছে, দেখো √3 উপরে যদি স্কয়ার থাকে তাহলে স্কয়ার রুটে কাটা শুধু 3 থাকবে। ওকে, এই জায়গায় লসাও করবা। কি করবা? লসাও করবা। তাহলে তোমার যে আনসারটা হবে, জায়গা একবারে শর্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, একটু লক্ষ্য করো, এই যে 3 হচ্ছে নিচে 3 দিলাম, লসাও করতেছি, এর নিচে মনে হয় একটা 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু 3। একটু লক্ষ্য করো, তাহলে 1 দ্বারা 3 কে ভাগ করলে হবে 3, 3 সাথে উপরে 1 গুণ করলে হবে 3 প্লাস, আর 30 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 এর সাথে উপরে 1 গুণ করলে হবে, দেখো 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। আলটিমেটলি আমি আসলে পাচ্ছি এরকম, কি পাচ্ছি জানো? পাচ্ছি হচ্ছে, দেখো আর ইকুয়াল আমরা কি পাচ্ছি? আর ইকুয়াল পাচ্ছি √, উপরে পাবো 4 আর নিচে পাবো 3। ওকে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি আর ইকুয়াল, আমরা লিখতে পারি আসলে 4 কে রুট করলে হবে 2, আর 3 কে রুট করলে হবে কি বলতো? √3। এরকম পাচ্ছি, আর ইকুয়াল এরকম পাচ্ছি। ওকে, আচ্ছা এখন আসো, আচ্ছা থিটার মানটা আমি এই জায়গায় বাইর করে দিচ্ছি। হ্যাঁ, থিটাটা কিভাবে বাইর করবা? থিটার মান বাইর করবা, মনে রাখবা থিটা মানে হচ্ছে tan ইনভার্স y/x। tan ইনভার্স y/x, তাহলে tan ইনভার্স y/x, y মানে হচ্ছে 1/√3, আর x মানে হচ্ছে আসলে 1, ঠিক না? x মানে হচ্ছে 1, এই দেখো x মানে হচ্ছে আসলে 1। তাহলে দেখো tan ইনভার্স, তাহলে 1 দ্বারা 1/√3 কে ভাগ করলে আসলে 1/√3 থাকে। তাহলে থিটার মানটা কেমন হবে? tan ইনভার্স 1/√3 মানে আসলে 30 ডিগ্রি। তুমি যদি ক্যালকুলেটরে চাপ দাও তাহলে 30 ডিগ্রি আসবে। একটু লক্ষ্য করো, এই দেখো শিফট 10 এ চাপ দিলে tan ইনভার্স হবে, ব্র্যাকেট 1 ভাগ হচ্ছে √3, আলটিমেটলি আসবে দেখো 30 ডিগ্রি। একবার সরাসরি 30 ডিগ্রি চলে আসছে। ওকে, এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে থিটার মান। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে, পোলার স্থানাঙ্ক বাহির করতে পারবে না? পারবা। তুমি দেখো এই প্রশ্নটা দেখো, এই জায়গায় কি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে কি প্রথম মানটা x এর মান। আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি x, y, তার মানে কি প্রথম মানটা x এর মান, পরের মানটা y এর মান। তার মানে কি এই জায়গায় কি দেওয়া আছে? x = 1 দেওয়া আছে, y = কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। আমাকে কি বাহির করতে হবে? পোলার স্থানাঙ্ক বাহির করতে হবে। আই মিন আর = কত, থিটা = কত, এটা বাহির করতে হবে। তাহলে আর এর মান কিভাবে বাহির করে? √, আমরা জানি x² + y² এভাবে বাইর করে। তাহলে √, আমরা কি লিখতে পারি? x² মানে কি 1², আর y² মানে কি 1²। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি √2 হচ্ছে তোমার আসলে আর এর মান। তাহলে আর এর মান হচ্ছে √2। থিটার মানটা কিভাবে বাইর করে? থিটার মানটা বাইর করে tan ইনভার্স y/x এভাবে বাইর করে। তাহলে tan ইনভার্স y মানে হচ্ছে 1, এই দেখো y মানে হচ্ছে 1, x এর মানও কিন্তু 1, তাহলে 1/1 মানে হচ্ছে 1। তাহলে বা আমরা লিখতে পারি থিটা = tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তুমি যদি এটা ক্যালকুলেটরে চাপ দাও তাও হবে। দেখো শিফট tan ইনভার্সে চাপ দিবা 1। ওকে, তাহলে 45 ডিগ্রি সরাসরি চলে আসবে। ওকে, 45 ডিগ্রি, হ্যাঁ এটাও আনসার, এটাই আনসার। ওকে, আচ্ছা ওকে। এখন আরেকটা রুলস, তাহলে আমরা কি শিখলাম? যে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক কিভাবে বাহির করে। ঠিক আছে, তুমি আরেকটা কথা মনে রাখবা। মনে করো তোমাকে এখন, মনে করো সাপোজ তোমাকে দেওয়া হইলো, মনে করো √2 আর হচ্ছে 45 ডিগ্রি দেওয়া হলো, মানে তোমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে বললো কার্তেশীয় স্থানাঙ্ক বাহির করো। তোমাকে কি বললো? কার্তেশীয় স্থানাঙ্ক বাহির করো। তাহলে কিভাবে বাহির করবা? মানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে কি আর এর মান দেওয়া আছে, আর হচ্ছে থিটার মান দেওয়া আছে। তোমাকে
এখন কার্তেশীয় স্থানাঙ্ক বাহির করতে বলছে, মানে কি এক্স এর মান বাহির করতে হবে আর ওয়াই এর মান বাহির করতে হবে। এক্স এর মান কিভাবে বাহির করবা, আর cos থিটা এভাবে বাহির করবা, আর এর জায়গায় আর এর মান বসাবা, থিটা জায়গায় থিটার মান বসাবা, ক্যালকুলেশন করবা, এক্স এর মান বাহির হবে। আর ওয়াই এর মান কিভাবে বাহির করবা, ওয়াই এর মান বাহির করবা আর sin থিটা। ওকে, ওয়াই এর মান বাহির করবা আর sin থিটা, আর এর জায়গায় আর এর মান বসাইবা, থিটা জায়গায় থিটার মান বসাইবা, ক্যালকুলেশন করবা, ওয়াই এর মান বাহির হবে। আবারও বলতেছি, পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে বাহির করবা, আই মিন এক্স এর মান কিভাবে বাহির করবা, ওয়াই এর মান কিভাবে বাহির করবা, এক্স এর মান বাহির করবা আর cos থিটা এই সূত্রের সাহায্যে, আর এর মান তো দেওয়া আছে, আর এর মানটা এই জায়গায় বসাইবা, থিটার মান তো দেওয়া আছে, থিটার মানটা এই জায়গায় বসাবা, ক্যালকুলেশন করলে এক্স এর মান পাবা। আর ওয়াই এর মান কিভাবে বাহির করবা, আর sin থিটা দ্বারা, তাহলে আর এর জায়গায় আর এর মান বসাইবা, থিটার জায়গায় থিটার মান বসাইবা, ক্যালকুলেশন করবা, ওয়াই এর মান পাবা, তাহলে পোলার স্থানাঙ্ক হয়ে গেল। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক বাহির করতে পারবা, বা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলেও কার্তেশীয় স্থানাঙ্ক বাহির করতে পারবা। তাহলে পোলার স্থানাঙ্ক থেকে মনে করো পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক বাহির করার সূত্র হচ্ছে এইগুলা, আর এর জায়গায় আর এর মান বসাইবা, থিটার জায়গায় থিটার মান বসাইবা, এক্স পাইবা, আর এর জায়গায় আর এর মান বসাইবা, থিটার জায়গায় থিটার মান বসাইবা, ওয়াই পাইবা, সূত্র হচ্ছে এটা। তাহলে পোলার স্থানাঙ্ক থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক বাহির করার সূত্র হচ্ছে এইগুলা, আর কার্তেশীয় স্থানাঙ্ক থাকলে পোলার স্থানাঙ্ক বাহির করার সূত্র তো আমরা দেখাইলাম। পোলার মানে হচ্ছে আর, আর এর মান বাহির করতে হবে, আর মানে হচ্ছে √x² + y², আর থিটা আর একটা হচ্ছে থিটা, থিটা মানে হচ্ছে tan ইনভার্স y/x। ওকে, এভাবে বাহির করব। ওকে, আচ্ছা এখন আসো দেখো, দেখো এই যে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, প্রথমটা বুস পরেরটা কুটি, এটা একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বুস কুটি, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বুস কুটি। প্রথমটা হচ্ছে অবশ্যই বুস মানে x এর মান, পরেরটা হচ্ছে কুটির মান আই মিন ওয়াই এর মান। প্রথমটা বুস x এর মান, পরেরটা হচ্ছে কুটির মান আই মিন ওয়াই এর মান। প্রথমটা বুস, পরেরটা হচ্ছে কুটি। আচ্ছা, তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের বর কেন্দ্র নির্ণয় করো। তোমাকে যখন আমি একটা কথা বলি, ত্রিভুজের কি নির্ণয় করতে বলছে, বর কেন্দ্র। কি দেখো, ত্রিভুজের কি নির্ণয় করতে বলছে, বর কেন্দ্র নির্ণয় করতে বলছে। ত্রিভুজের কয়টা বিন্দু থাকে ভাই, ত্রিভুজের তিনটা বিন্দু থাকে। ত্রিভুজের কয়টা বিন্দু থাকে, এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ত্রিভুজের কয়টা বিন্দু থাকে ভাই, তিনটা বিন্দু থাকে। ত্রিভুজের তিনটা বিন্দু থাকে, তিনটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে তোমাকে বলবে বর কেন্দ্র নির্ণয় করো। যেহেতু ত্রিভুজ বলছে, তিনটা বিন্দু স্থানাঙ্কই দেওয়া থাকবে। ত্রিভুজ বললে তিনটা বিন্দু স্থানাঙ্কই দেওয়া থাকবে। তাহলে ত্রিভুজের বর কেন্দ্র নির্ণয় করতে হবে, ঠিক না? তুমি এক কথায় লিখে দেবে, দেখো ত্রিভুজের বর কেন্দ্র, শুধু সূত্রটা মনে রাখবা, সূত্রটা আমি লিখে দিচ্ছি। ত্রিভুজের বর কেন্দ্র মানে হচ্ছে ভুজগুলোর যোগফল, মনে রাখবা ভুজগুলোর যোগফল, সূত্রটা মনে রাখবা, ভাগ হচ্ছে 3, কমা কোটি কোটি কোটিগুলোর যোগফল, কি কোটিগুলোর যোগফল, যোগফল ভাগ হচ্ছে 3। এটা হচ্ছে তোমার বর কেন্দ্র বাহির করার সূত্র। তাহলে ত্রিভুজের বর কেন্দ্র বাহির করার সূত্র কি, ভুজগুলোর যোগফল ভাগ হচ্ছে 3, কোটিগুলোর যোগফল ভাগ হচ্ছে 3। আশা করি এই দেখো, এই বুস কোনটা বলো তো, এটা বুস, এটা হচ্ছে বুস, এটা কি বুস, প্রথমটা হচ্ছে বুস, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে বুস। তাহলে বুসগুলোর যোগফল, তাহলে বুস হচ্ছে একটা 0, আরেকটা বুস হচ্ছে 3, আরেকটা বুস হচ্ছে 3, ভাগ কত 3 দ্বারা। ওকে, কমা। তারপর কোটিগুলোর যোগফল, কোটি কোনটা, এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে কোটি, মানে সেকেন্ডটা হচ্ছে কোটি, সেকেন্ডটা কোটি, সেকেন্ডটা কোটি, সেকেন্ডটা কোটি, তার মানে কি 0 0 3, 0 0 3 ভাগ হচ্ছে 3। তোমার আনসার হয়ে গেছে। এই জায়গায় 3 আর 3 যোগ করলে 6, 6 কে 3 দ্বারা ভাগ করলে হবে এই জায়গায় 2, এই জায়গায় 3, এই শুধু 3 উপরে থাকবে 3, নিচে হচ্ছে 3, 3 দ্বারা 3 কে কাটাকাটি করলে হবে 1। তাহলে 2,1 হচ্ছে তোমার এই ত্রিভুজের বর কেন্দ্রের স্থানাঙ্ক, এটাই তোমার আনসার। ওকে ওকে, এখন আসো তাহলে, এখন আসো একটু লক্ষ্য করো, এই জায়গায় কি আছে, এটা কিন্তু -2 আর এটা হচ্ছে -3, ঠিক আছে? তাহলে -2, -3 একটা বিন্দু, আর এই পাশে আছে 1, -5 এটা আরেকটা বিন্দু। বলছে দুইটা বিন্দু দ্বয়ের সংযোজক রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক কত। মানে হচ্ছে এই যে একটা বিন্দু, এই বিন্দু স্থানাঙ্ক মনে করো এটা -2, -3, আর একটা মনে করো এই যে একটা বিন্দু, এই বিন্দু স্থানাঙ্ক মনে করো 1, -5। এই দুইটা বিন্দুর সংযোজক রেখা মানে কি, এই দুইটা বিন্দুকে যোগ করো, এই যে রেখাটা। এখন এদের এই রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে কি, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে তুমি এইভাবে মনে রাখবা, যখন তোমাকে দুটি বিন্দু দেওয়া থাকবে এবং দুটি বিন্দুদের সংযোজক রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক চাবে, আবারও বলতেছি দুটি বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক চাবে, দুটি বিন্দু দেওয়া থাকবে, তুমি এইভাবে মনে রাখবা দুটি বিন্দু দেওয়া থাকবে এবং মধ্যবিন্দুর স্থানাঙ্ক বাহির করতে হবে। তাহলে তুমি লিখবা মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক এভাবে লিখবা। এক কথায় মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে কি, মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে হচ্ছে, একটু লক্ষ্য করো, মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার এরকম যে ভুজদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বাহির করতে হবে, ঠিক না? তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে ভুজ, দেখো আমি যদি লিখি
যে ভুজগুলোর যোগফল, দেখো ভুজগুলোর যোগফল ভাগ হচ্ছে 2। এই দেখো দুটি বিন্দু দেওয়া আছে না, তাহলে ভাগ হবে 2, কারণ ভুজ তো দুইটা যোগ করবা, তাহলে ভাগ হবে 2, কমা কুটি এই যে এর মতোই আর কি, কিন্তু এই জায়গায় 3 কেন আসলো, কারণ তিনটা বিন্দু কিন্তু এই জায়গায় আছে, এই জন্য 3 আসছে, কিন্তু এই জায়গায় আসবে। দেখো আরেকটা হচ্ছে তোমার ব্র্যাকেট দাও, আরেকটা হচ্ছে দেখো কুটিগুলোর যোগফল, কুটিগুলোর যোগফল যোগফল ভাগ হচ্ছে 2, এই হচ্ছে তোমার সূত্র। তাহলে দুটি বিন্দু থাকবে, মধ্যবিন্দু স্থানাঙ্ক বলবে, তাহলে দুটি বিন্দু থাকবে, মধ্যবিন্দু স্থানাঙ্ক বলবে, তাহলে ভুজগুলোর যোগফল করবা ভাগ হচ্ছে 2, কুটিগুলোর যোগফল করবা ভাগ হচ্ছে 2। তাহলে ভুজগুলোর যোগফল, তাহলে একটা ভুজ হচ্ছে -2 আর একটা ভুজ হচ্ছে 1, তাহলে যোগ করো -2 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2। আর একটা, আর দেখো ব্র্যাকেট দাও, স্থানাঙ্ক অবশ্যই ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবা। কুটিগুলোর যোগফল, কুটি একটা কুটি হচ্ছে -3 যোগ আর একটা কুটি হচ্ছে -5, -5, খুব সুন্দর, নিচে হচ্ছে 2। ওকে, তাহলে তুমি আসলে কি লিখতে পারবা, এই জায়গায় লিখতে পারবা দেখো -1/2 একটা স্থানাঙ্ক, আর একটা হচ্ছে তোমার এই জায়গায় হবে দেখো প্লাসে মাইনাসে মাইনাসে হবে, তাহলে -3 আর -5 কত হবে বলো তো, -8 হবে, নিচে হবে 2। ওকে, তাহলে এই জায়গায় কাটাকাটি করলে কেমন হবে, সাইড দোকানে হবে 8, আলটিমেটলি হবে -4, স্থানাঙ্কটা হবে এরকম যে -1/2, -4, এরকম হবে স্থানাঙ্কটা। ওকে, মধ্যবিন্দু স্থানাঙ্কটা হবে এরকম। ওকে, এই হচ্ছে ঘটনাটা। তাহলে কি করবা, দুইটি বিন্দু থাকবে, যখন তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক বলবে তখন তুমি ভুজ দ্বয়ের যোগফল করবা ভাগ করবা 2 দ্বারা, কুটি দ্বয়ের যোগফল করবা ভাগ করবা 2 দ্বারা, ক্যালকুলেশন করবা, তখন স্থানাঙ্ক বাইর হয়ে যাবে এবং স্থানাঙ্ককে ব্র্যাকেট দ্বারা প্রকাশ করবে। ওকে, আচ্ছা 60 নাম্বার যে প্রশ্নের উত্তরটা আমরা নিতে চাই, দেখো এই দেখো ঠিক সেম প্রশ্ন, দেখো দুইটা বিন্দু আছে, বলছে মধ্যবিন্দু স্থানাঙ্ক বাহির করো, দুইটা বিন্দুদের সংযোজক রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক বাহির করো। দুইটা বিন্দু আছে কিনা, হ্যাঁ আছে। মধ্যবিন্দু স্থানাঙ্ক বাহির করতে বলছে কিনা, হ্যাঁ বলছে। তাহলে কিভাবে বাহির করবা, তুমি কি লিখবা, তুমি লিখবা মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান সমান আমরা কি লিখবো, ভুজ দ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2, ভুজকে একটা ভুজ হচ্ছে 6, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে ভুজ, আর একটা যোগ হচ্ছে আর একটা ভুজ হচ্ছে -4, ভাগ কত, ভাগ হচ্ছে 2। ইচ্ছে করলে এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, ওকে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিও, সমস্যা নাই। এই জায়গায় কি করতে হবে, কুটি দ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2, কুটি হচ্ছে একটা হচ্ছে 8 আর একটা কুটি হচ্ছে 4, ভাগ হচ্ছে 2, এই হচ্ছে ঘটনা। এখন ফার্স্ট ব্র্যাকেট দাও, সমস্যা নাই। -6 প্লাসে মাইনাসে -4 ভাগ হচ্ছে 2, কমা এই জায়গায় 12 ভাগ হচ্ছে 2। ওকে, তাহলে এই জায়গায় পাবা হচ্ছে -10 ভাগ হচ্ছে 2, কমা এই জায়গায় 6 দোকানে হচ্ছে আসলে 12, এই জায়গায় 6। ওকে, এই জায়গায় হবে তোমার আসলে ফার্স্ট দোকানে 10, আলটিমেটলি তুমি পাবা -5, 6, এটা হচ্ছে তোমার স্থানাঙ্ক। ওকে, এই হচ্ছে ঘটনাটা। সূত্র মনে থাকলে হবে, দুটি বিন্দু দেওয়া থাকবে এবং মধ্যবিন্দু স্থানাঙ্ক বাহির করতে বলে, মধ্যবিন্দু স্থানাঙ্ক বাহির করতে বললে ভুজ দ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2, কুটি দ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2। আর যদি ত্রিভুজের বর্গকেন্দ্র বাহির করতে বলে, যেহেতু ত্রিভুজ তাহলে তিনটা বিন্দু দেওয়া থাকবে, তাহলে তিনটা বিন্দুর প্রথমে তিনটা ভুজ যোগ করবো, ভাগ করবো 3 দ্বারা, তারপর তিনটা কুটি যোগ করবো, ভাগ করবো 3 দ্বারা, এটা হবে বর্গকেন্দ্র। আর দুটি বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক বাহির করতে বললে তাহলে আমরা ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2, কুটি দ্বয়ের যোগফল ভাগ 2 করব। ওকে, মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি বাহির করতে বলে। ওকে, আশা করি বুঝছো। ওকে, তাহলে 13 নম্বর অধ্যায় কিন্তু শেষ। ওকে, এখন আসো আমরা 14 নম্বর অঙ্কটা করব, 14 নম্বর অধ্যায়টা করব। ওকে, আমরা 14 নম্বর অধ্যায় করব। ওকে, ওকে, আমরা 14 নম্বর অধ্যায় করব, 14 নম্বর অধ্যায় করব। আমরা কত করব, 14 নম্বর অধ্যায় করব। ওকে, 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 ওকে। আচ্ছা, এখন আমরা 14 নম্বর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত গুলা করি। হ্যাঁ, আচ্ছা একটু লক্ষ্য করো, এই দেখো 61 নাম্বার ম্যাথটা একটু লক্ষ্য করো। x - √3y = 0 রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি, x অক্ষের ধনাত্মক দিকে, এই জায়গায় ধনাত্মক কথা বলতে পারে, বা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই জায়গায় ধনাত্মক কথাটা বলা থাকতে পারে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মোট কথা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা কোণ বাহির করতে হবে, কি বাহির করতে হবে, কোণ বাহির করতে হবে, কি বাহির করতে হবে, কোণ বাহির করতে হবে। বা একটু লক্ষ্য করো, এরকম একটা সমীকরণ দেওয়া আছে, রেখাটি, রেখাটি মানে হচ্ছে এটা একটা সরল রেখার সমীকরণ। কার সমীকরণ, সরল রেখার সমীকরণ। এখন তুমি এটা দেখলে চিনবা কি হবে, তোমাকে একটু বেসিক দিই। হ্যাঁ, আগে এই অধ্যায়ের কিছু বেসিক কথা তোমাকে আমি বলি, তোমাকে কিছু কথা বলি। একটা সরল রেখার সমীকরণ তুমি চিনবা কি হবে ভাই, তুমি যদি কখনো এরকম দেখো যে ax + by = 0, তাহলে তুমি বুঝবা এটা সরল রেখার সমীকরণ। কার সমীকরণ, সরল রেখার সমীকরণ। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি y = mx, এটাও সরল রেখার সমীকরণ। এবং মনে রাখবা এই সরল রেখাটা অবশ্যই
মূল বিন্দুগামী সরল রেখা। কি গামী? মূল বিন্দুগামী সরল রেখা। সরল, এই সমীকরণটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এই কথাটা একটু মনে রাখবা। তাহলে কি মনে রাখবা? এক্স প্লাস বিওয়াই ইকুয়াল 0 বা ওয়াই ইকুয়াল এম এক্স, যাই বলো, এটার আরেকটা রূপ হচ্ছে এটা আর কি। তাহলে এই এই সমীকরণটা একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, বা এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ওকে, আরেকটা কথা বলি তোমাকে, এ এক্স প্লাস হচ্ছে বিওয়াই প্লাস হচ্ছে সি। দেখো আগে কিন্তু সি ছিল না, প্লাস সি কি ছিল? না, ছিল না। এখন একটা সি আছে, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, ইকুয়াল হচ্ছে 0। এটাও সরল রেখার সমীকরণ, এটাও সরল রেখার সমীকরণ, কিন্তু এটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নয়। এটা কিন্তু মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নয়। এটা আমি শুধু এটুকু লিখে দিচ্ছি, দেখো, মূল বিন্দুগামী নয়। অবশ্যই সরল রেখার সমীকরণ, এটাও এক সরল রেখার সমীকরণ, কিন্তু মূল বিন্দুগামী নয়। বিষয়টা হচ্ছে এরকম, মনে করো সাপোজ এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, সাপোজ তোমাকে দেখাই, এটা হচ্ছে এক্স অক্ষ। দেখো এটা হচ্ছে ওয়াই, ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স প্রাইম। ওকে ভাই, এই যে একটা সরল রেখা, এটা হচ্ছে মূল বিন্দুগামী, এটা হচ্ছে মূল বিন্দু, এটা কিন্তু মূল বিন্দু। এই সরল রেখাটা কি মূল বিন্দুগামী সরল রেখা না? হ্যাঁ। তাহলে এটা সমীকরণ হবে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল হচ্ছে 0, অথবা আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স বা এক্স প্লাস বিওয়াই ইকুয়াল 0 কি সমীকরণ? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ওকে, আচ্ছা, আরেকটা তোমাকে দেখাই। মনে করো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা মনে করো এক্স অক্ষ। এই যে একটা সরল রেখা, এই যে একটা সরল রেখা, এটা কিন্তু একটা সরল রেখা না? এটা কি মূল বিন্দুগামী? না, মূল বিন্দু হচ্ছে এই জায়গায়। তাহলে এটা কি মূল বিন্দুগামী? না, এটা মূল বিন্দুগামী সরল রেখা নয়। তাহলে মূল বিন্দুগামী নয় কিন্তু, তাহলে এই রেখার সমীকরণটা কেমন হবে? এক্স প্লাস বিওয়াই হবে, প্লাস একটা সি থাকবে, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে মূল বিন্দুগামী নয় এমন একটা সরল রেখার সমীকরণ। এবং এটাকে কিন্তু এটা আরেকটা রূপ আছে, অথবা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই সিটা থাকবে, সি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এই কথাগুলো মনে রাখবা। তাহলে তোমাকে কি বললাম? এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল 0, এটা কার সমীকরণ? সরল রেখার সমীকরণ। এবং তোমাকে যদি বলা হয় এটা কি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তুমি বলবা হ্যাঁ, এটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আচ্ছা, এটা আর একটা রূপ কি? ওয়াই ইকুয়াল এম এক্স। ওকে, আচ্ছা, তোমাকে যে প্রশ্ন করা হয় এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0, এটা কার সমীকরণ? তুমি বলবা এটা একটা সরল রেখার সমীকরণ। তোমাকে যদি প্রশ্ন করা হয় এটা কি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তুমি বলবা না, এটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নয়। আচ্ছা, এটা আরেকটা রূপ কি? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস হচ্ছে সি। ওকে, এই হচ্ছে ঘটনাটা। এখন আসো, এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই। এই যে এই সমীকরণটা আছে না, এই সমীকরণটা হচ্ছে তোমার আসলে এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণটা আর এই সমীকরণটা সেম। কিভাবে সেম? এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ, এবং এটাও কিন্তু একটা সরল রেখার সমীকরণ। এটাও কিন্তু একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এবং এটাও কিন্তু একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এবং এটা সেম। কিভাবে ভাই? দেখো তো, এই সমীকরণে একটু লক্ষ্য করো, এক্স মাইনাস √3y ইকুয়াল 0 আছে না? হ্যাঁ, আছে। এক্স এর সাথে কিছু নাই মানে কি আছে বলো তো? এক্স এর সাথে কিছু নাই মানে কি একটা 1 আছে না? আছে। আর সরি, দেখো রুট কোথায় দিলাম, দেখো রুট হবে এই জায়গায়। আচ্ছা, দাঁড়াও আমি সুন্দর করে লিখি, এক্স মাইনাস হচ্ছে √3y ইকুয়াল হচ্ছে 0। ভাই, এক্স এর সাথে কিছু নাই মানে কি একটা 1 আছে না? আছে। আর ওয়াই এর সাথে কি আছে? √3 আছে। ভাই, তাহলে এ এক্স মানে এক্স এর সাথে কি আছে? এ আছে। তাহলে এর জায়গায় আসলে কে বসে রয়েছে? 1 বসে রয়েছে। কোনো সমস্যা আছে কি? না। আচ্ছা, আচ্ছা, তুমি দেখো, তুমি বলতে পারো এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় তো মাইনাস আছে, সমস্যা নাই, এই জায়গায় প্লাস দিলাম। আর একটু লক্ষ্য করো, এটাকে মাইনাস √3y আমি ভিতরে নিলাম, ইকুয়াল 0। কোনো সমস্যা আছে কি? সমস্যা তো নাই। আচ্ছা, ভালো কথা। দেখো এক্স এর সাথে কি আসলো আমাদের মেইন সমীকরণ, একটু লক্ষ্য করো কি করতেছি, দেখো এটা কি করলাম। ওকে, আমাদের মেইন সমীকরণটা কি ছিল? এক্স প্লাস বিওয়াই ছিল, ইকুয়াল হচ্ছে 0। ওকে, এটা। আচ্ছা, এটাকে আমি কিভাবে লিখতে পারি একটু লক্ষ্য করো। এইটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি এক্স প্লাস হচ্ছে মাইনাসের মানটাকে ব্র্যাকেটের ভিতরে নিতেছি, মাইনাস √3y, এভাবে লিখতে পারি, ইকুয়াল হচ্ছে 0। একটু লক্ষ্য করো, এক্স এর সহগ কত? এ। এক্স এর সহগ কিছু নাই মানে কি একটা 1 আছে, জাস্ট এর জায়গায় 1 বসছে, সমস্যা আছে কি? না। আচ্ছা, একটু লক্ষ্য করো, ওয়াই এর সহগ কত? বি, সমস্যা নাই তো। দেখো ওয়াই এর সহগ কত? -3, শুধু বি ইকুয়াল মানে বির জায়গায় -√3 বসছে। ওয়াই এর সহগ হচ্ছে -√3, জাস্ট খালি বি এর জায়গায় -√3 বসছে। আসলে ভাই এইটা আর এইটা একই জিনিস ভাই। তাহলে এটাও একটা সরল রেখার সমীকরণ, এটাও একটা সরল রেখার সমীকরণ, এটাও মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। কেন? এই জায়গায় কনস্ট্যান্ট নাই, কি নাই? সি নাই। সি মানে কি? কনস্ট্যান্ট। এটা 5, 10, 15, 20, 16 এরকম মান, কনস্ট্যান্ট নাই।
তার মানে কি এটা একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটা অবশ্যই একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটাও কিন্তু একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এবং তোমাদেরকে এটাও বলছিলাম যে x প্লাস বিওয়াই ইকুয়াল হচ্ছে 0, এটা আর একটা রূপ কি, এটা আর একটা রূপ কি, y ইকুয়াল mx, এটা আর একটা রূপ কি, y ইকুয়াল mx। ওকে, এখন প্রশ্ন হচ্ছে y ইকুয়াল mx, ঠিক আছে, এই m দ্বারা কি বোঝায়, m দ্বারা ডাল বোঝায়, কি বোঝায়, m মানে হচ্ছে ডাল, m মানে হচ্ছে ডাল। আরেকটা কথা মনে রাখবা, m মানে কি ডাল, m সমান সমান কিন্তু tan থিটা লেখা যায়, tan থিটা মানে হচ্ছে ডাল, m মানে হচ্ছে ডাল, tan tan থিটা মানে হচ্ছে ডাল, এই কথাগুলো একটু মনে রাখো। ওকে, আচ্ছা একটু লক্ষ্য করো, তুমি সবসময় তোমাকে বলছো না কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তোমার কোণ বাহির করতে হবে, তাহলে কোণ বাহির করতে গেলে তুমি মনে রাখবা, কোণ বাহির করতে গেলে, কোণ বাহির করতে গেলে, করতে গেলে প্রথমে ডাল বাহির করতে হবে, প্রথমে কি বাহির করতে হবে, প্রথমে ডাল বাহির করতে হবে, প্রথমে ডাল বাহির করতে হবে, প্রথমে ডাল বাহির করতে হবে, কি বাহির করতে হবে, ডাল বাহির করতে হবে। যেহেতু প্রথমে ডাল বাহির করতে হবে, তাহলে আমরা এই যে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল 0 এটাকে ফোকাস না করে আমরা ওয়াই ইকুয়াল এম এক্স এরকম একটা সমীকরণ দাঁড় করাবো, মানে এই সমীকরণটাকে আমরা এরকম একটা সমীকরণে দাঁড় করাবো, বুঝছো, ওয়াই ইকুয়াল এম এক্স এরকম একটা সমীকরণে আমরা দাঁড় করাইবো, বুঝছো। মোট কথা দেখো, ওয়াই ইকুয়াল এম এক্স এরকম একটা ফরম্যাটে নিয়ে যাব, কারণ এটা যে কথা এটা সেম কথাই, আবার এটা যে কথা এটাও সেম কথা। ওকে, আমি এরকম একটা ফরম্যাটে নিয়ে যাব এইটাকে, এটা মনে রাখবা, এটাও কিন্তু মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটাও মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে আমি এই জিনিস এই এরকম একটা ফরম্যাটে আমি এটাকে নিয়ে যাব, ঠিক আছে, এক পাশে ওয়াই থাকবে বাকি পাশে অন্য সব থাকবে, এরকম একটা ফরম্যাটে যদি আমি নিয়ে যাই, প্রথমে আমার ডাল বাহির করতে হবে, যে এই এম মানে তো ডাল, ঠিক না, ডাল বাহির করতে হবে। তাহলে আমি দেখো আমি এক পাশে ওয়াই রাখবো বাকি পাশে সব ট্রান্সফার করবো, তাহলে মাইনাস √3 ওয়াইটা আপাতত এভাবে রইলো, এক্সটাকে এই পাশে ট্রান্সফার করলে মাইনাস এক্স হবে, খুব সুন্দর। আমার যেহেতু ওয়াই রাখতে হবে এক পাশে, তাহলে ওয়াইটাকে এক পাশে রাখি, ওকে, ওয়াইটাকে এক পাশে রাখলাম, আর মাইনাস, আচ্ছা এই যে মাইনাস ওয়াই, এই দেখো আরেকটা কাজ করি, এই মাইনাস মাইনাস কাইটে দিই, একবারে বেজাল দূর করি, হ্যাঁ, তাহলে ওয়াইটাকে এক পাশে রাখলাম, √3 এই পাশে পার করলে 1/√3 হবে, আর এই পাশে তো এক্স আছেই। ওকে, আচ্ছা বলো তো, এই যে এক্স এর সাথে কি ছিল, এম ছিল, এম দ্বারা কি বুঝাইতো বলতো, এম দ্বারা বুঝাইতো হচ্ছে ডাল, ঠিক না, এক্স এর সাথে কি ছিল, এম ছিল, এম দ্বারা কি বুঝাইতো, ডাল বুঝাইতো। এই এক্স এর সাথে এটা কি আছে, 1/√3 আছে, এটা কার স্থানে আছে, এম এর স্থানে আছে, দেখো এই এম এর স্থানেই 1/√3 বসছে, তাহলে এম দ্বারা যদি ডাল বোঝাই, তাহলে 1/√3 মানে হচ্ছে ডাল, তাহলে আমরা কি লিখতে পারি, ডাল, এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, ডাল এম ইকুয়াল কত, 1/√3 লিখতে পারি না। আবার ডাল সমান সমান আমরা কি লিখতে পারি, এম সমান সমান কি লিখতে পারি, tan থিটা লিখতে পারি না, লিখতে পারি, একটু আগে বলছিলাম এম সমান সমান tan থিটা লেখা যায়, তাহলে এম এর পরিবর্তে tan থিটা লিখলাম, আর আছে এই পাশে 1/√3 আছে। ওকে, আমাকে বলছে কোণ বাহির করতে হবে না, কোণ যেহেতু বাহির করতে হবে, তাহলে একটা কাজ করি, tan কে আউট করতে হবে, ঠিক না, এই পাশে কোণ বাহির করতে হবে নাকি থিটার মান বাহির করতে হবে, তাহলে ট্যানটাকে এই পাশে ট্যানটাকে আউট করতে হবে, কিভাবে আউট করবা, এই পাশেও ট্যান আনতে হবে, আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এটার পরিবর্তে tan 30 বসাইলাম, তাহলে tan আউট, সুতরাং থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, এটা আমার আনসার, যেটা চাইছে। তাহলে প্রথমে আমার কি বাহির করতে হবে, ডাল বাহির করতে হবে, যেহেতু এটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সেহেতু এটাকে এই সমীকরণটাকে আমরা y ইকুয়াল mx এরকম একটা ফরম্যাটে নিয়ে যাব, যে কারণে আমি ওয়াইটাকে এক পাশে করছি, বাকি সবাই অপর পাশে ট্রান্সফার করছি, তখন দেখবে x এর সাথে একটা কিছু আছে, এটাই হয়ে যাবে তোমার ডাল, তখন ডাল m সমান সমান আসলে এটাই। এখন এই ডাল সমান সমান লেখা যায় tan থিটা, tan থিটা সমান সমান আসলে এটা, যেহেতু থিটার মান বাহির করতে হবে, কোণ বাহির করতে হবে, সেহেতু আমার tan কে আউট করতে হবে কিনা, হ্যাঁ আউট করতে হবে, তাহলে এটার পরিবর্তে tan আনতে হবে, তাহলে tan 30 ডিগ্রি মানে 1/√3, tan কাটলাম, থিটা ইকুয়াল এটা হচ্ছে আনসার। ওকে, আচ্ছা এখন আসো 62 নাম্বার প্রশ্ন। ওকে, দেখো কি বলছে, এই দেখো একটা সরল রেখা দেওয়া আছে, এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ, ভাই একটু লক্ষ্য করো, এই সরল রেখার সমীকরণে দেখো, আমি তো তোমাকে একটু দেখাই, দেখো এক্স প্লাস মনে করো বি, আচ্ছা তোমাকে এই জায়গায় না, এই জায়গায় দেখাই, মনে করো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, এটাও তো একটা সরল রেখার সমীকরণ, কিন্তু এটা মূল বিন্দুগামী সরল রেখা নয়, ঠিক না, এটাও কিন্তু একটা সরল রেখার সমীকরণ। দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা কিন্তু সেম, কিভাবে সেম আমি তোমাকে একটু দেখাচ্ছি ভাই, একটু তোমাকে আমি এই জায়গায় কম্পেয়ার করে দেখাই, মনে করো এটাকে আমি এইভাবে লিখতে পারি না, এই সমীকরণটাকে আমি এইভাবে লিখতে পারি না, এক্স এই যে -2 আছে না, তুমি এই জায়গায় প্লাস লাগবে, এই জায়গায় তো প্লাস ছিল, এই জায়গায় মাইনাস না, তাহলে এই জায়গায় প্লাস দিলাম, এই মাইনাসের জিনিসটাকে একবারে -2টাকে একটু ব্র্যাকেটে লিখলাম, এইভাবে লিখলাম, কোনো সমস্যা আছে কি না। ওকে, আচ্ছা, আর এই দেখো এই 16টাই কিন্তু আসলে সি, এই সি মানে কি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট আসলে 16, এই দেখো প্লাস হচ্ছে
16 ইকুয়াল হচ্ছে 0। দেখো এই সমীকরণে কোনো ব্যবধান নাই। দেখো এক্স এর সহগ কত এ, এই জায়গায় এক্স এর সহগ কত 1, এই জায়গায় ওয়াই এর সহগ কত বি, আর এই জায়গায় ওয়াই এর সহগ কত -2, এই জায়গায় সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, 16 মানে হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে কি এইটা আর এটা কিন্তু একই জিনিস। ওকে, আচ্ছা তোমাকে এটা বলছিলাম না ভাই, আমাকে কিন্তু ডাল বাহির করতে হবে, বুঝছো? ডাল বাহির করতে হবে মানে কি, এটার আরেকটা রূপ আছে না, এই সমীকরণ আরেকটা রূপ আছে না, y ইকুয়াল mx প্লাস হচ্ছে c, এরকম একটা রূপ আছে না, শিখাইছিলাম না যে এরকম একটা রূপ আছে না, এই সমীকরণে কিন্তু আরেকটা রূপ আছে এটা, এই সমীকরণ আরেকটা রূপ আছে এটা, তার মানে কি এই সমীকরণটাকে আমার এরকম ফরম্যাটে নিতে হবে, এবং এই এক্স এর সাথে যে আছে এম, এমটা হচ্ছে ডাল, তখন আমি ডালটা পাবো আর কি, তাহলে এই সমীকরণটাকে এরকম ফরম্যাটে নিতে হবে, বা এই সমীকরণের এই রূপটা নিয়ে কাজ করতে হবে। তার মানে কি এই সমীকরণটা আর এই দেখো এই সমীকরণটার সাথে কিন্তু আমি এই সমীকরণটা ম্যাচিং করাইছি। ওকে, এখন এই সমীকরণের যেহেতু রূপ আরেকটা আছে, এটা এই রূপটা, এবং এই রূপ থেকে আমি ডাল পাবো, তাহলে এই রূপের মতো করে এটাকে গঠন করতে হবে। তাহলে আসো গঠন করি। তাহলে আমি কি করতে পারি, এই রূপে কি আছে, ওয়াই এক পাশে আছে, বাকি সব আরেক পাশে আছে, তাহলে ওয়াইটাকে দেখো -2y-টাকে আমি এক পাশে রেখে দিলাম, আর এক্সটাকে এই পাশে পার করলে -x, 16কে এই পাশে পার করলে -16। ওকে, খুব সুন্দর, তাহলে -2y রইলো, মাইনাস কমন নিলে হচ্ছে x প্লাস 16 হবে, খুব সুন্দর। তাহলে একটা কাজ করি, মাইনাস মাইনাস কাটি, ওয়াইটাকে রেখে দেই, কারণ ওয়াই এক পাশে রাখতে হবে, বাকি সব আরেক পাশে দিতে হবে। তাহলে 2 এই পাশে গেলে কেমন হবে, x প্লাস 16 বাই হচ্ছে 2 হবে। তাহলে আমি আরেকটু কাজ করি, y ইকুয়াল, দেখো এই 2টা x এর নিচে আছে, মানে কি x/2 এভাবে লিখতে পারি, এই 2টা 16 নিচে আছে, আই মিন প্লাস 16/2 এভাবে লিখতে পারি। ওকে, এইভাবে লিখতে হবে। তাহলে y ইকুয়াল, এই 2টাকে একটু সরিয়ে যদি 1/2 ইন্টু x লিখি, কোনো সমস্যা আছে কি? একই কথা, x/2 যে কথা, 1/2 ইন্টু x সেম কথা, কারণ x এর সাথে 1 গুণ করলে x হবে, উপরে x হবে, নিচে 2 আছে, 2 আছে। ওকে, এই জায়গায় হচ্ছে 8। ওকে, আচ্ছা আমার ডাল বাহির করতে হবে না, তাহলে ডাল m ইকুয়াল কত বলো তো, x এর সাথে যিনি আছে, এই দেখো x এর সাথে কি আছে, m আছে না, x এর সাথে কে ছিল, m ছিল না, m মানে তো ডাল, তাহলে x এর সাথে কি আছে, হাফ আছে, তাহলে ডাল হবে হাফ, এটা आंसर। x এর সাথে ডাল আছে, x এর সাথে কি আছে, হাফ আছে না, x এর সাথে m ছিল না, m ই তো আমার ডাল, তাহলে x এর সাথে হাফ আছে, তার মানে কি এই হাফটা হচ্ছে আসলে এই সরল টাকার ডাল। ওকে, এই হচ্ছে ঘটনা, এইভাবে বাহির করব। এখন 63 নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে দেখো দুইটা বিন্দু দিছে, বলছে বিন্দুগামী রেখার ডাল কত, দুটি বিন্দুগামী রেখার ডাল বাহির করতে বলছে, দুটি বিন্দুগামী রেখার ডাল। এখন মনে রাখবা, এই জায়গায় সূত্রটা লিখে দিচ্ছি আগে, দুটি বিন্দুগামী, এই সূত্রটা মনে রাখবা, দুটি বিন্দুগামী রেখার ডাল, সূত্রটা মনে রাখবা, হ্যাঁ, রেখার ডাল, দুটি বিন্দুগামী রেখার ডাল বাহির করার সূত্র হচ্ছে ভুজদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে না, সরি, কুটিদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তর মানে বিয়োগফল আর কি, কুটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, কি বললাম, ভুজদ্বয়ের অন্তর মানে বিয়োগফল আর কি। ওকে, বুঝছো? তাহলে দুটি বিন্দুগামী সরল রেখার ডাল মানে কি, কুটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, তাহলে এটাকে ডালকে আমরা m দ্বারা প্রকাশ করি, তাহলে m মানে হচ্ছে, আমি এই সূত্রটা এইভাবে লিখতে পারি, কুটিদ্বয়ের অন্তর মানে কি y1 মাইনাস হচ্ছে y2 ভাগ হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2, এটা হচ্ছে আমার ডাল। তাহলে দুটি বিন্দুগামী রেখার ডাল কিভাবে বের করে, তাহলে তুমি লিখবা m ইকুয়াল, আমরা দেখো আমরা জানি কি, একটু লক্ষ্য করো, আমরা জানি কুটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তর, এই দেখো এটা হচ্ছে তোমার, এটাকে তুমি মনে মনে y1 ধরবা, এই কুটিটাকে মনে মনে তুমি y2 ধরবা, মানে কি এই 6টাকে y2 ধরবা, আর এটাকে তুমি x1 ধরবা, এটাকে তুমি x2 ধরবা, ঠিক না? তাহলে এই সূত্রটা তোমার মানে মেমোরিতে থাকবে, তখন তুমি এভাবে কম্পেয়ার করতে পারবা আর কি, তুমি লিখতে পারবা খুব সুন্দর করে। তাহলে কুটিদ্বয়ের অন্তর, তাহলে মানে কি y1 মাইনাস y2, y1 টা হচ্ছে মাইনাসের পর মাইনাস, সূত্রের মাইনাস, আবার y2 মানে হচ্ছে 6। আচ্ছা, আর নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, ভুজ, এই x1 মাইনাস x1 মানে হচ্ছে 2 মাইনাস হচ্ছে x2 মানে হচ্ছে 3, এরকম না, এরকম। তাহলে আলটিমেটলি ডাল কত পাচ্ছ, এই জায়গায় পাচ্ছ -10, এই জায়গায় পাচ্ছ কত বলো তো, মাইনাসের 1, মাইনাস মাইনাস কাটো, তাহলে ডাল হবে আসলে 10, m হচ্ছে m ইকুয়াল 10, এটা হচ্ছে তোমার ডাল। ওকে, আনসার, এটা হচ্ছে তোমার আনসার। দেখো কুটিদ্বয়ের অন্তর, এই দেখো কুটি, এই মাইনাস কুটি, বিয়োগ করছি, ভুজদ্বয়ের অন্তর, এই দেখো x1 মাইনাস x2। ওকে, করছি কিনা, হ্যাঁ করছি। তাহলে এই দুইজনকে হিসাব করলে হয় -10, এই দুজনকে হিসাব করলে হয় -1, মাইনাস মাইনাস কাটা, 1 দ্বারা 10 কে ভাগ করলে 10, তাহলে ডাল হচ্ছে 10। ওকে, এই হচ্ছে কথা। ঠিক সেম, এই দেখো দুটি বিন্দুগামী সরল রেখার ডাল বাহির করতে বলছে, তাহলে m ইকুয়াল আমরা কি জানি, আমরা জানি, দেখো আমি সূত্রটা লিখি y1 মাইনাস y2, তোমরা এটা লিখে নিতে পারো ইচ্ছা করলে প্রশ্নে, পরীক্ষার খাতায়, x1 মাইনাস হচ্ছে x2 মানে কি কুটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর,
তাহলে এই দেখো কুটি, এই দেখো এটাকে আমি, এই কুটিটাকে আমি y1 ধরলাম আর এই কুটিকে আমি y2 ধরলাম। সেকেন্ডটা কিন্তু কুটি, এই বিন্দুর সেকেন্ডটা হচ্ছে কুটি, এই বিন্দুর সেকেন্ডটা হচ্ছে কুটি। এটাকে y1, এটা y2 ধরলাম, আর এটাকে আমি x1, এটাকে আমি x2 ধরলাম। ওকে, চিন্তা করলাম আর কি। ওকে, তাহলে y1 কুটি ধরে অন্তত, তাহলে y1 মাইনাস y1, ওই যে y1 মাইনাস হচ্ছে y2, তাহলে y1 হচ্ছে 8 মাইনাস হচ্ছে y2 হচ্ছে 12, আর তারপর হচ্ছে x1 মাইনাস x1 হচ্ছে 4 মাইনাস x2 হচ্ছে কত 6। তাহলে আলটিমেটলি তোমার কি পাওয়া যাচ্ছে, তাহলে দেখো মাইনাসের পাওয়ার 20, এই জায়গায় মাইনাসের পাওয়ার হচ্ছে 2, মাইনাস মাইনাস কাটো, এটাও তোমার আসতেছে 10, কত আসতেছে ডাল আসতেছে 10। ওকে, এই হচ্ছে ঘটনাটা, এভাবে হিসাব করে করবা। হ্যাঁ, আমাদের হিসাবে ভুল হয় তোমরা ঠিক করে নিবা। ওকে, হিসাবে আশা করি ভুল হয় নাই। ওকে, এই হচ্ছে ঘটনা। এখন আসো আরো কিছু প্রশ্ন। এই 14 নাম্বার, এটা কিন্তু অধ্যায় 14 রি। হ্যাঁ, অধ্যায় কিন্তু এখনো 14 ক আই মিন সরল রেখা, অধ্যায় কিন্তু এখনো 14 খ আই মিন সরল রেখা রয়ে গেছে। ওকে, 14 কি বলছে দেখো, বলছে মূল বিন্দু, মূল বিন্দু মানে হচ্ছে 0,0, মনে রাখবা, এগুলো অনেকে বোঝে না। মূল বিন্দু মানে হচ্ছে 0,0, মূল বিন্দু মানে হচ্ছে 0,0, মূল বিন্দু ও আরেকটা বিন্দু দিছে, অন্য আরেকটা বিন্দু দিছে, বিন্দু দিয়ে মানে মূল বিন্দু এবং আরেকটা বিন্দু দিয়ে যাই এরূপ সরল রেখা সমীকরণ নির্ণয় করা। এখন ডাল বলছে না, এখন সমীকরণ নির্ণয় করতে হবে। কি করতে হবে? সরল রেখা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দুটি বিন্দুগামী সরল রেখা সমীকরণের সূত্র কি? এই যে একটা বিন্দু, মূল বিন্দু মানে সেই একটা বিন্দু, আর এই যে একটা বিন্দু, তাহলে দুটি বিন্দু দিয়ে যায় মানে কি দুটি বিন্দুগামী সরল রেখা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দুটি, মনে রাখবা, দুটি বিন্দুগামী, এই সূত্রগুলো একটু মনে রাখলেই হবে। দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, সমীকরণ হচ্ছে তোমার আসলে x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস হচ্ছে x2 ইকুয়াল y মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড y1 মাইনাস হচ্ছে y2। মনে রাখবা, আবারও বলতেছি, x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2, y মাইনাস y1, y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2। এই সূত্রটা মনে রাখবো। দেখো আমাকে সমীকরণ বাহির করতে বলছে না, তাহলে তুমি লিখবা সুতরাং নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ, সমীকরণ। দেখো আমরা সূত্রটা যদি আগে লিখে নিই তাহলে কি রকম হবে, মনে করো x মাইনাস হচ্ছে x1 ডিভাইডেড হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2 ইকুয়াল হচ্ছে y মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2। এরকম না? এরকম। তাহলে বা আমরা কি লিখতে পারি, x তো xই থাকবে। ওকে, x1 মানে কোনটা? x1 মানে হচ্ছে এটা, এটা x1, এটা কি x2, এটা কি y1, এটা কি y2। ওকে, এভাবে ধরে নিবা। তাহলে x তো xই থাকবে, মাইনাস মাইনাস থাকবে, x1 মানে কত? x1 মানে হচ্ছে 0 ডিভাইডেড x1 মানে কত? 0 মাইনাস x2 কত? x2 মানে কত বলো তো? মাইনাসের 4, মাইনাসের 4, x2 মানে হচ্ছে মাইনাসের 4 ইকুয়াল y তো y থাকবে মাইনাস y1 মানে কত? y1 মানে হচ্ছে 0। ওকে, আর y1 মানে হচ্ছে 0 মাইনাস y2 মানে কত? y2 মানে হচ্ছে 4। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, বা আমরা লিখতে পারি এই জায়গায় পাবো x, নিচে পাবো হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসের 4 ইকুয়াল, এই জায়গায় পাবো y, এই জায়গায় পাবো মাইনাসের 4। এখন আমরা যদি এভাবে হিসাব করি, -4 দ্বারা x কে গুণ করলে হবে মাইনাসের 4x, আর 4 দ্বারা y রে গুণ করলে হবে 4y, ঠিক না? একটু লক্ষ্য করো, এই 4 আর এই 4 যদি কাটি সমস্যা নাই, তাহলে মাইনাস এক্স থাকে এই পাশে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স এই পাশে গেলে কেমন হবে? ওয়াই প্লাস এক্স ইকুয়াল এক পাশে থাকবে 0, মানে মাইনাস এক্সটাকে অপর পাশে নিলে এই পাশে হয়ে যাবে 0, কারণ 4 কাটা গেছে, শুধু মাইনাস এক্স আসছিল, মাইনাস এক্সটাকে অপর পাশে নিলে মাইনাস এক্স এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর এই পাশে থাকবে 0, এরকম আর কি হবে। তাহলে এটা সরি, এটা হচ্ছে তোমার নির্ণয় সমীকরণ, এটা তোমার নির্ণয় সমীকরণ। ঠিক সেম এরকম আর কি। আরেকটা প্রশ্ন, একই প্রশ্ন, এই দুটি বিন্দু দিচ্ছে, বলছে বিন্দু দিয়ে সংযোজক সরল রেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে সমীকরণ নির্ণয় করবা কি হবে, দেখো নির্ণয় সমীকরণ, দেখো একটু লক্ষ্য করো, নির্ণয় সমীকরণ, দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে? x মাইনাস হচ্ছে x1 ডিভাইডেড x1 মাইনাস হচ্ছে x2 ইকুয়াল হচ্ছে y মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড y1 মাইনাস হচ্ছে y2। এই হচ্ছে নির্ণয় সমীকরণ। এখন তুমি কিভাবে সমীকরণ গঠন করবা? এটার সাথে এটা গুণ করো, মানে কি x মাইনাস x1 ইন্টু হচ্ছে y1 মাইনাস y2 ইকুয়াল হচ্ছে, তুমি দেখো x1 মাইনাস হচ্ছে x2 আর হচ্ছে তোমার y মাইনাস হচ্ছে y2। ওকে, না y মাইনাস হচ্ছে y1, এই y1 না, এটা y1 না, হ্যাঁ y1।
y1, এটাই তোমার নির্ণয় সমীকরণ। ওকে, এটা তোমার নির্ণয় সমীকরণ। আর তুমি ইচ্ছা করলে এটাকে এই পাশে আইনে এই 0 দেখাইতে পারো, মানে x মাইনাস x1 আর হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 মাইনাস হচ্ছে তোমার x1 মাইনাস x2 আর ইনটু হচ্ছে y মাইনাস হচ্ছে y1 ইকুয়াল হচ্ছে 0, এটাই। ওকে, আচ্ছা এখন আসো, তোমাকে বলছে দেখো, তোমাকে একটা রেখা দিছে, দেখো একটা রেখা দিছে, একটা সরল রেখা দিছে আর কি। বলছে রেখার অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের পরিমাণ, এই যে খণ্ডিত অংশের পরিমাণ যদি বাহির করতে বলে, খণ্ডিত অংশের পরিমাণ, একটা রেখার খণ্ডিত অংশের পরিমাণ যদি বাহির করতে বলে, একটা রেখার অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের পরিমাণ, তুমি এইটুকু মনে রাখবে, খণ্ডিত অংশের পরিমাণ কি, খণ্ডিত অংশের পরিমাণ, খণ্ডিত অংশের পরিমাণ যদি বাহির করতে বলে, তাহলে তোমাকে x বাই a প্লাস হচ্ছে y বাই b ইকুয়াল হচ্ছে 1, এরকম একটা ফরম্যাটে গঠন করতে হবে। এই ফরম্যাটটা মনে রাখবা, এই ফরম্যাট দ্বারা আমরা খণ্ডিত অংশের পরিমাণ বাইর করব। x বাই a প্লাস y বাই b ইকুয়াল হচ্ছে 1, এই কথাটা মনে রাখবা যে এই ফরম্যাট দ্বারা বা এই ফর্মুলা দ্বারা আমরা খণ্ডিত অংশের পরিমাণ বাইর করব। এইটা মনে রাখবা, মানে কি এরকম একটা ফরম্যাট, এই ফরম্যাটে এটাকে গঠন করতে হবে, এই ফরম্যাটে এটাকে গঠন করতে হবে, এটা মনে রাখবা। খণ্ডিত অংশের একটা সরল রেখার অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের পরিমাণ বাইর করার ফর্মুলা হচ্ছে, তুমি এই ফরম্যাটটা মনে রাখতে হবে। খণ্ডিত অংশের পরিমাণ বাইর করার ফর্মুলা হচ্ছে এটা মনে রাখতে হবে। দেখো x বাই a প্লাস হচ্ছে y বাই b ইকুয়াল হচ্ছে 1, এই ফরম্যাটটা মনে রাখবা এবং এই জায়গা থেকে আমরা বাইর করব। তুমি জাস্ট এই ফরম্যাটটা মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরকম ফরম্যাটে এটাকে গঠন করতে হবে। তাহলে আসো আমি একটু গঠন করে দেখাই কিভাবে গঠন করবা, তোমাকে দেখাচ্ছি কিভাবে গঠন করবা। ভাই একটু লক্ষ্য করো, তোমার এই ডান পাশে, সবার ডান পাশে কি করতে হবে, 1 করতে হবে। সবার ডান পাশে 1 হবে কিভাবে বলো তো, 6 কে 6 দ্বারা ভাগ করলে 1 হয়, তার মানে কি সবাইকে 6 দ্বারা ভাগ করলে কাজ হবে। একটু লক্ষ্য করো, এই পাশে আগে ডান পাশে আগে 1 করার জন্য 6 কে 6 দ্বারা ভাগ করলে তো 1 হয়, ঠিক না, 1 হয়। তাহলে 6 দ্বারা যেহেতু এই ডান পাশে ভাগ করছি, তাহলে সবাইকে বাম পাশেও 6 দ্বারা ভাগ করতে হবে। আই মিন এটাকে এই যে 2x বাই এই 2x কেও 6 দ্বারা ভাগ করো, এই যে মাইনাস আছে না, মাইনাস থাকুক সমস্যা নাই, এই যে 3y কেও তুমি কি 6 দ্বারা ভাগ করলা। তারপর দেখো এই জায়গায় কাটাকাটি করলে 3 দোকানে হবে 6, মানে কি x বাই 3 পাওয়া যাবে। তোমার তো সূত্রে প্লাস আছে না, এই ফরম্যাটে কি আছে, মানে কি এই স্ট্রাকচারে কি আছে, প্লাস আছে না ভাই, প্লাস আছে। এই জায়গাতে মাইনাস আছে, এটাই তো তোমার সমস্যা না, তুমি একটা প্লাস দাও, প্লাস দিয়ে এই মাইনাসের অংশটা দেখো, এই জায়গায় 3 দোকানে 6, আই মিন আসলে কি থাকবে, মাইনাস, এই দেখো একটু লক্ষ্য করো, মাইনাস তোমার থাকবে আসলে মাইনাস আমি দেখো y বাই -2 দিলাম। ওকে, কোনো সমস্যা আছে কি, একটু লক্ষ্য করো, এই প্লাসে মাইনাস আসলে তো মাইনাসে হইলো, ঠিক না, y বাই এই মাইনাসটাকে আমি এই 2 সাথে নিয়ে আসলাম, এই 2 সাথে 3 দোকানে 6 না, কাটাকাটি করে 2 পাইছি না, এই 2 সাথে এই মাইনাসটা নিয়ে আসলাম, এই যে -2 আর y তো y রয়ে গেল, আর এই জায়গায় মাঝখানে প্লাস দিলাম, এই ফরম্যাটটা মানে এর মতো গঠন করার জন্য আর কি, ঠিক আছে। এখন আলটিমেটলি কিন্তু আসলে দেখো প্লাসে মাইনাসে কিন্তু আসলে মাইনাসে হয়েছে, জাস্ট চেহারার পরিবর্তন করছে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই, আর এই পাশে 1 হলো। এখন তুমি দেখো এর মতো এটা হয়ে গেছে, একটু লক্ষ্য করো হয়েছে কিনা, হয়েছে। এখন খণ্ডিত অংশের পরিমাণ না, তুমি লিখবা সুতরাং খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে তোমার, এই দেখো এই জায়গার খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে আসলে a আর হচ্ছে b, অর্থাৎ x এর নিচে কে আছে, a আছে, এটাই খণ্ডিত অংশের পরিমাণ, y এর নিচে b আছে, এটাই খণ্ডিত অংশের পরিমাণ। এই জায়গার খণ্ডিত অংশের পরিমাণ কোনটা হবে, একটা সে x এর নিচে 3 আছে এটা, এবং এই জায়গায় আছে -2, এই দুইজনই হবে খণ্ডিত অংশের পরিমাণ। ওকে, এই হচ্ছে ঘটনাটা। আবার বলতেছি খণ্ডিত অংশের পরিমাণ মানে কি, এই এটা হচ্ছে খণ্ডিত অংশের পরিমাণ, মানে কি x অক্ষ বরাবর কতটুকু গড় গেল বা কাটলো, আর বি হচ্ছে তোমার খণ্ডিত অংশের পরিমাণ, মানে কি y অক্ষ বরাবর কতটুকু গড় কাটলো, এটা হচ্ছে ঘটনাটা। মনে করো এরকম একটা সরল রেখা যেটা এইটুকু অংশ কাটছে এবং এইটুকু অংশ কাটছে, এই হচ্ছে ঘটনা খণ্ডিত অংশের পরিমাণ। মোট কথা তুমি এটা মনে রাখবা, x বাই a প্লাস হচ্ছে y বাই b ইকুয়াল হচ্ছে 1, এই ফরম্যাটটা মনে রাখবা। এই এটাই হচ্ছে খণ্ডিত অংশের পরিমাণ, আই মিন x এর নিচে যা থাকবে, x এর নিচে যেহেতু 3 আছে তার মানে এটাই খণ্ডিত অংশের পরিমাণ, y এর নিচে যা থাকবে এটাই খণ্ডিত অংশের পরিমাণ, আই মিন -2 আছে তাহলে এটাই খণ্ডিত অংশের পরিমাণ। আর এই ফরম্যাটটা মনে রাখতে হবে যে ডান পাশে 1 থাকে, ডান পাশে 1 করার জন্যই এই 6 কে 6 দ্বারা ভাগ করতে হবে। যদি এই জায়গায় 12 থাকতো তাহলে 12 দ্বারা ভাগ করতাম, মানে কি সবাইকে 12 দ্বারা ভাগ করতাম, এরকম করতাম আর কি, বুঝছো, এইভাবে খণ্ডিত অংশের পরিমাণ বাহির করে। ওকে, এখন আসো অধ্যায় 15। তোমাকে আমি একটা শর্টকাটে যে একটা কথা বলি, অধ্যায় 15 তুমি একটা কথা মনে রাখবা। অধ্যায় 15 হচ্ছে ঘটনাটা এরকম, তুমি একটা এই আদর্শ বৃত্তের সমীকরণ না, এটা তুমি মনে রাখবে, এটা মুখস্থ রাখবে, এটা আসে কিন্তু অনেক, এই যে 24, 23, 21 আরো অনেকবার আসছে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fi প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0,
এটা আদর্শ বৃত্তের সমীকরণ বা বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণটা তুমি মনে রাখবা। এবং আরেকটা কথা মনে রাখবা, এই সমীকরণ বা এটা কিন্তু আদর্শ বৃত্তের সমীকরণ, এবং এই সমীকরণের বা এই বৃত্তের সমীকরণের কেন্দ্র বা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মনে রাখবা -g, হচ্ছে -f। আবারও বলতেছি, এটা হচ্ছে আদর্শ বৃত্তের সমীকরণ। তোমাকে বলতে পারে আদর্শ বৃত্তের সমীকরণটি লিখো, তখন তুমি এই সমীকরণটা লিখবা। লিখছো? হ্যাঁ লিখছো, তোমার আনসার হয়ে গেছে। আচ্ছা বলো তো, তুমি এই কথাটা মনে রাখবা যে এই বৃত্তের, এটা তো বৃত্তের সমীকরণ, রাইট? তাহলে বৃত্তের একটা কেন্দ্র আছে না? কেন্দ্র আছে। এটা কি সমীকরণ? আদর্শ বৃত্তের সমীকরণ। তাহলে এর একটা কেন্দ্র আছে না? আছে। কেন্দ্রের স্থানাঙ্কটা কেমন হবে? এই যে বৃত্ত, এই যে একটা কেন্দ্র আছে, কেন্দ্রের স্থানাঙ্ক কেমন হবে? এই যে এই বৃত্তের সমীকরণ যদি এটা হয়, তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে -g, হচ্ছে -f, -g, -f। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু এটা মনে রাখবা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে ওকে। তোমাদের বইয়ে দেখবে সিটা দেখাইছে না, ঠিক আছে? তোমাদের বইয়ে দেখবে সিটা দেখাইছে না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সি দেখাইবা, তোমরা সি দেখাইবা। ওকে, সি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, সি হচ্ছে কনস্ট্যান্ট। তোমাদের বইয়ে দেখবে এই সিটা দেখাইছে না। আবার অনেকে প্রশ্ন করবা সি তো দেখাইছেন, আপনি দেখাইলেন কেন? সি দেখাইবা, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা, ওকে একটু লক্ষ্য করো। এই দেখো, তোমাকে বলছে এই যে একটা বৃত্তের সমীকরণ দিছে, দেয়া বলছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের কেন্দ্র আর কি নির্ণয় করতে বলছে? ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। ওকে আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস শিখাই দিই। এইটা তো বৃত্তের সমীকরণ, রাইট? তার মানে কি এর কেন্দ্র কত? -g, -f। যদি বলা হয় যে এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ হচ্ছে r ইকুয়াল, মনে রাখবা, √g² প্লাস হচ্ছে f² মাইনাস হচ্ছে c, মনে রাখবা। তাহলে তোমাকে যদি বলা হয় যে এই বৃত্তের সমীকরণের কেন্দ্র কত, তুমি বলবা -g, -f। এই বৃত্তের এটা হচ্ছে আদর্শ বৃত্তের সমীকরণ, এবং এর কেন্দ্র হচ্ছে, এর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f, কেন্দ্রের স্থানাঙ্ক। এটা মনে রাখবা। এবং এর ব্যাসার্ধ কত, এই সমীকরণের ব্যাসার্ধ, এই বৃত্তের সমীকরণে বা এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে r ইকুয়াল √g² প্লাস f² মাইনাস c। এটা মনে রাখবা। ওকে আচ্ছা, এখন তোমাকে দেখো এরকম একটা প্রশ্ন করছে, এরকম একটা বৃত্তের সমীকরণ দিছে, দেয়া বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত। ওকে, তাহলে কেন্দ্র তুমি কিভাবে বাইর করবা? এখন কেন্দ্র কিভাবে বাইর করবা? কেন্দ্র, এখন দেখো এই সমীকরণ আর এই সমীকরণ সেম, এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু সেম। এই দেখো তোমার, আচ্ছা তুমি একটু লক্ষ্য করো তো, এই যে একটা সমীকরণ দিছে, এটা কি আদর্শ বৃত্তের সমীকরণ না? তুমি এই যে তোমার মুখস্থ আছে না, আদর্শ বৃত্তের সমীকরণটা এরকম হয় না? এরকম হয়। আদর্শ বৃত্তের সমীকরণটা এরকম না? এরকম হয়। দেখো ঠিক সেম টু সেম সমীকরণটাই দিছে। তোমাকে বলছে এই সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ কত। এখন এই সমীকরণে কিন্তু দেখো সি নাই, সি নাই। এই দেখো আমি এই জায়গায় সি লিখছি, প্লাস সি লিখছি, কিন্তু এই জায়গায় সি দিচ্ছে না। নো প্রবলেম, সি নাই, সি নাই, সমস্যা নাই। সি ইকুয়াল 0, সি নাই মানে কি? কনস্ট্যান্টের মান 0, এই জন্য সি নাই, সমস্যা নাই, সি নাই নাই। আদর্শ বৃত্তের সমীকরণ তুমি এটাই লিখবা, এবং মনে রাখবা এই বৃত্তের সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f, এবং ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। এটা মনে রাখবা। দেখো এই জায়গায় কিন্তু সি নাই, টেনশন নাই। সি নাই মানে কি? সি ইকুয়াল 0, সি নাই মানে কি? সি ইকুয়াল আসলে 0। ওকে, সমস্যা নেই। তাহলে বলছে আমাকে, দেখো এটা তো হুবহু একটা আদর্শ বৃত্তের সমীকরণ, ঠিক কিনা? হ্যাঁ। তাহলে বলছে এর কেন্দ্রের স্থানাঙ্ক কত, তুমি বলবা কেন্দ্রের স্থানাঙ্ক, তোমাকে আগেই বলে দিচ্ছিলাম, তোমাকে তো আমি আগেই বলে দিচ্ছি, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে তোমার, কেন্দ্রের স্থানাঙ্ক কত? -g, হচ্ছে -f। এটা হচ্ছে তোমার এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। ব্যাসার্ধ কত? তোমাকে যদি প্রশ্ন করা হয় ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ r ইকুয়াল √, তুমি লিখবা g² প্লাস f², কিন্তু -c কি তুমি দিবা এখন? না। কেন -c দিবা না? কারণ এই জায়গায় c নাই। c ইকুয়াল হচ্ছে 0। দেখো c কি আছে? না, c মিসিং। c কি আছে? না, c মিসিং। যদি তোমাকে এই সম্পূর্ণ সমীকরণটা দিয়ে বলতো, মানে সি সহ যদি দিত, তাহলে তোমার ব্যাসার্ধ হইতো g² প্লাস f² মাইনাস c হইতো। যেহেতু এই জায়গায় সি মিসিং আছে, মানে কি সি এর মান 0, তাহলে সি এই জায়গায় -c এই জায়গায় দেখানোর দরকার নাই। যদি -c তুমি এই জায়গায় দেখাও, তাহলে দেখো এই জায়গায় সি নাই, সি মানে কি 0। সুতরাং আর এর মানটা কেমন হবে? সি যদি 0 হয়ে যায়, তাহলে আলটিমেটলি এটা পড়ে থাকবে, আই মিন ব্যাসার্ধ হবে g² প্লাস হচ্ছে f²। আশা করি বুঝছো। তাহলে মনে রাখবা, তুমি কি মনে রাখবা? x² প্লাস হচ্ছে y² প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আদর্শ বৃত্তের সমীকরণ বা বৃত্তের সাধারণ সমীকরণ। এর কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g, -f। এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে r ইকুয়াল √g² প্লাস f² মাইনাস হচ্ছে c। এখন দেখো এই যে সমীকরণটা দিছে, আর আমি তোমাকে যে সমীকরণটা লিখে দিচ্ছি, একই তো সমীকরণ। এটা আদর্শ বৃত্তের সমীকরণ, এটা আদর্শ বৃত্তের সমীকরণ। ওকে আচ্ছা, ভালো কথা। এখন এই সমীকরণে কি নাই?
সি নাই, কনস্ট্যান্ট নাই, কনস্ট্যান্ট নাই তার মানে কি ব্যাসার্ধটার সময়, ব্যাসার্ধ বাহির করার সময়, ব্যাসার্ধ স্থানাঙ্ক বাহির বা ব্যাসার্ধ বাহির করার সময় তুমি এই জায়গায় সিটা দেখাইবে না, কারণ যেহেতু এই জায়গায় সি নাই, সি দেখানোর দরকার নাই। ওকে, যদি সি থাকতো তাহলে মাইনাস সি লিখতাম, সমস্যা নাই। এই হচ্ছে কথা, সি কিন্তু শূন্য, এই জায়গায় লিখে দিতে পারো যেহেতু সি ইকুয়াল শূন্য। ওকে, আচ্ছা। আর এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? মাইনাস জি মাইনাস এফ, মনে রাখবা। ওকে, আচ্ছা, তোমাকে এই প্রবলেমটা সমাধান করে দিলে বুঝবা। এই দেখো, এটা কিন্তু একটা আদর্শ বৃত্তের সমীকরণই, এটা কিন্তু একটা আদর্শ বৃত্তের সমীকরণই আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা আদর্শ বৃত্তের সমীকরণই। তুমি কিভাবে বলতে পারো? তুমি ভাই একটু লক্ষ্য করো, এই যে এই টু, এই দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল শূন্য, এটা কি আদর্শ বৃত্তের সমীকরণ না? হ্যাঁ, তাহলে এটা আদর্শ বৃত্তের সমীকরণ। আদর্শ বৃত্তের সমীকরণ তুমি বুঝবা কিভাবে? দেখবে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ 1 1, এদের সহগ গুলা হবে 1, বুঝছো? আদর্শ বৃত্তের সমীকরণ। এবং বুঝছো, এই হচ্ছে আদর্শ বৃত্তের সমীকরণ। তুমি বুঝছো কিভাবে? দেখবে এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 1, এদের সহগ তো সবসময় সেম থাকবে, তবে এদের সহগটা হবে 1। এটা আদর্শ বৃত্তের সমীকরণ। তুমি এইটা মনে থাকলে, এটা দেখলে বুঝবা এটা আদর্শ বৃত্তের সমীকরণ। এখন কথা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্রের স্থানাঙ্ক বাহির করতে হবে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বাহির করবা কিভাবে? বাহির করবা, দেখো কেন্দ্রের স্থানাঙ্কটা তুমি কিভাবে বাহির করবা? কেন্দ্রের স্থানাঙ্কটা তুমি কিভাবে বাহির করবা? কেন্দ্রের স্থানাঙ্ক তো তুমি জানো কি? তুমি এটার কেন্দ্রের স্থানাঙ্ক কি জানো? মাইনাস জি কমা মাইনাস এফ জানো, ঠিক না? তাহলে এখনো এইভাবে বাহির করবা, একটু লক্ষ্য করো। তুমি কি কেন্দ্রের স্থানাঙ্ক তুমি কিভাবে বাহির করবা, একটু লক্ষ্য করো। তুমি লিখবা যে এক্স এর সহগ, তুমি লিখবা এক্স এর সহগ যখন তুমি দেখবা 2gx প্লাস 2fy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল শূন্য, তখন এর কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ ঠিকই আছে। এখন এরও তো কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ এই, কিন্তু মাইনাস জির জায়গায় কিন্তু 6 দিছে, এই মাইনাস এই যে 2g, এই দেখো একটু লক্ষ্য করো, এই দেখো একটু লক্ষ্য করো, এই যে 2g, এই দেখো 2g, এই দেখো 2g, 2gর জায়গায় কিন্তু আসলে 6 আছে, এই 6 এর ভিতরে কিন্তু 2g লুকায়িত। এই যে 2f, 2f মানে হচ্ছে এই দেখো 2 এর ভিতরে কিন্তু 2f লুকায়িত। যাই হোক, যখন তোমার এই 2g এর জায়গায় কোনো একটা মান থাকবে, 2f এর জায়গায় যখন কোনো একটা মান থাকবে, তখন তুমি কেন্দ্রের স্থানাঙ্ক বাহির করবা এভাবে, x এর সহগ ডিভাইডেড হচ্ছে -2, তারপর কি লিখবা? y এর সহগ ডিভাইডেড হচ্ছে -2। কথাটা আমি আবার বলছি, এই সমীকরণটা দিলে, যদি তোমাকে এই সমীকরণটা বা এই সমীকরণটা দেয়, তখন কেন্দ্রের স্থানাঙ্ক কত যদি বলে, 2g এর জায়গায় 2g আছে, 2f এর জায়গায় 2f আছে, তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g কমা হচ্ছে -f, কোনো সমস্যা নাই। কিন্তু 2g এর জায়গায় কিন্তু এই জায়গায় 2g নাই, 2f এর জায়গায় 2f নাই, মানে একটা মান দিচ্ছে। এদের কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বাইর করবে? x এর সহগ -2 কমা y এর সহগ -2, এই সূত্রের সাহায্যে। তাহলে x এর সহগ কত? -6, x এর সহগ হচ্ছে -6, নিচে হচ্ছে ভাগ -2। y এর সহগ কত? -2, নিচে হচ্ছে ভাগ -2। আলটিমেটলি মাইনাস মাইনাস কাটা, 3 দুগুণে 6, মাইনাস মাইনাস কাটা 2 ওকে 2, মানে কি 1, মানে কি 3,1, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। এখন ব্যাসার্ধ কিভাবে বাইর করবা? ব্যাসার্ধ বাইর করার সূত্র কি? ব্যাসার্ধ বাইর করার সূত্র হচ্ছে √, কি লিখবা? এই দেখো, এটাই কিন্তু তোমার, এই দেখো এটা কিন্তু জি এর মান, এটা কিন্তু এফ এর মান। √g² প্লাস হচ্ছে, এই দেখো যেহেতু এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু কনস্ট্যান্ট আছে, তুমি একটু লক্ষ্য করো, এই জায়গায় কি আছে ভাই? কনস্ট্যান্ট আছে। এই সমীকরণে কি আছে? কনস্ট্যান্ট আছে। এই দেখো এই সমীকরণে কিন্তু কনস্ট্যান্ট আছে। তাহলে আমরা জানি g² প্লাস হচ্ছে f² মাইনাস হচ্ছে c, এটা ব্যাসার্ধ বাইর করার ফর্মুলা। তাহলে এই দেখো g² মানে হচ্ছে এই যে প্রথমটা হচ্ছে g, তার মানে কি 3² দিবা, আর f² মানে হচ্ছে 1টা হচ্ছে f, তার মানে কি এটা দিবা, আর মাইনাস c কোনটা? c হচ্ছে 6, এই দেখো c হচ্ছে 6, c এর মান হচ্ছে 6। তাহলে আলটিমেটলি লিখতে পারি এই জায়গায় 9 যোগ হচ্ছে 1 মাইনাস হচ্ছে 6, এই জায়গায় 10 এর থেকে 6 গেলে কত থাকবে? √4, আলটিমেটলি ব্যাসার্ধ হবে 2। এটা হচ্ছে তোমার আনসার, ব্যাসার্ধ হবে 2। এই হচ্ছে ঘটনাটা। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।